আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমি হচ্ছে একটু অসুস্থ, ভালোই অসুস্থ, আসলে ঠান্ডা প্লাস জ্বর আসলে। যাই হোক, হয়তো আমার ভয়েস দেখে বুঝতেছো। তো আজকে আমরা শুরু করব হচ্ছে জিন পরি, ঠিক আছে? মানে জিন তত্ত্ব ও বিবর্তন, এই চমৎকার একটা চ্যাপ্টার আজকে আমরা শেষ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের হলো কি বলে, তিনটা প্র্যাকটিস বুক, যেটা হচ্ছে আমরা মেডিকেল কোর্সে হচ্ছে দিচ্ছি। এর মধ্যে একটা বই তোমরা ফ্রি পাবা, সেটা হচ্ছে এই যে মাঝখানের বইটা, বায়োলজি বইটা, ঠিক আছে? এটা মেডিকেল অ্যাডমিশনে তোমাদের অনেক হেল্প করবে। সো বুঝতেই পারতেছো যে যেহেতু এটা মেডিকেল অ্যাডমিশন অনেক বেশি হেল্প করবে, এই জন্য আমরা একটু আস্তে ধীরে তোমাদেরকে আস্তে ধীরেই দিচ্ছি, কারণ তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষার আরও 6 থেকে 7 মাস বাকি। সো 2 4 5 দিন পরে দিলেও তোমাদের এদিক সেদিক হইলেও এখন যায় আসে না আসলে, যেহেতু মেডিকেল অ্যাডমিশনের বই এগুলা। এই জন্য আর কি, এই জন্য আগে মেডিকেলের ওদেরকে দিয়ে দিছি, ওদেরকে মোটামুটি সবাইকে দিয়ে দিছি। এখন হচ্ছে যে যাদের বাকি ছিল, কুরিয়ারে যারা পায় নাই, ওদেরকে হচ্ছে পাঠাইছি। তো ওদেরটা হইলে মোটামুটি সব দেওয়া হবে, তারপরে তোমাদেরটা হচ্ছে দিয়ে দিব। হ্যাঁ, তোমাদের জন্য প্যাকেট করে ফেলছি, প্যাকেট ট্যাকেট করা আছে। একদিনের মধ্যে ধরো 300 400 করে পাঠিয়ে দিব। তোমরা এক এক দিনে হচ্ছে যে মানে 2 3 দিনের মধ্যে সবাই ইনশাল্লাহ 3 4 দিনের মধ্যে বই পেয়ে যাবা, ঠিক আছে? একদিনে সবাই পাবা না, কারণ একদিনে হচ্ছে এখানে স্টুডেন্ট প্রায় 1200 স্টুডেন্টদেরকে একদিনে আসলে বই 1200টা প্যাকেট দেওয়া পসিবল না আসলে কুরিয়ারে। 3 থেকে 4 দিন সময় লাগবে আর কি সবাই মিলে পাইতে। প্রথম দিন 300, তারপরের দিন 300, এইভাবে করে মোটামুটি ধরো 4 দিনের মধ্যে সবাই পাবা আর কি, ঠিক আছে? ওকে, তো চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি। তাহলে জিন তত্ত্ব বিবর্তন, দেখো এই চ্যাপ্টারটা মানে এই ছবিটা তোমাদের খুব পরিচিত। বলো তো এটা কোথায় দেখছো? ধরো আমি একটু ল্যাপটপে দেখি আগে সাউন্ড ঠিক আছে কিনা, হ্যাঁ একটু চেক করে নিই। এই ছবিটা তোমাদের খুবই পরিচিত একটা ছবি, আমি জানি এটা। এটা তোমরা 9 10-এ এরকম একটা চ্যাপ্টার ছিল, খেয়াল করে দেখো তো। এটা তোমাদের 9 10-এর বইয়ের চ্যাপ্টারের সেই ছবিটাই। এটা 9 10-এর বোর্ড বই এরকম একটা ছবি ছিল, হ্যাঁ, যে মানুষ, শিম্পাঞ্জি, ওরাংওটাং আর হচ্ছে ম্যাকাক বানরের হচ্ছে খুলির তুলনামূলক ছবি আর কি, ঠিক আছে? 4টা ছবি একসাথে। যাই হোক, ওকে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আগে দেখি একটু সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক মতো শুনতে পারছো কিনা, দেখতে পারছো কিনা, আগে একটু দেখে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কি হলো আবার? দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, আটকে গেল কেন? ওকে, সব ঠিক আছে না? আচ্ছা, তো তাহলে আমরা এই চ্যাপ্টারটা, একটা বিখ্যাত একটা চ্যাপ্টার, সেই বিখ্যাত চ্যাপ্টারটা হচ্ছে আমরা একটু পড়বো। ওকে, তো সাউন্ড ঠিক আছে আশা করি সবাই? নাকি আমার এখানে ফ্রিজ হয়ে গেছে, আসলে আটকে গেছে? এমনি ভিডিও ঠিক আছে, আমার ল্যাপটপে আটকে গেছে যেটা দেখলাম। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, তো তাহলে জিন তত্ত্ব ও বিবর্তন। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন, এই চ্যাপ্টারটাকে জিন তত্ত্ব, এটাকে ইংলিশে বলা হয় জেনেটিক্স। জিন তত্ত্ব, এই চ্যাপ্টারটাকে ইংলিশে তোমার কি বলা হচ্ছে? এই চ্যাপ্টারটাকে ইংলিশে বলা হচ্ছে জেনেটিক্স। আচ্ছা, তো এই যে জেনেটিক্স মানে জিনতত্ত্ব বিবর্তন, তাহলে এখানে আসো, প্রথমে আমাদেরকে একটা টার্ম জানতে হবে যে বংশগতি বলতে কি বোঝায়। তাহলে এই যে দেখো, যেই প্রক্রিয়ায় বাবা মার আকার আকৃতি, দেহের গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য থেকে শুরু করে অনেক কিছু বংশ পরম্পরায় ছেলেমেয়ের মধ্যে সঞ্চারিত হয়, সেই প্রক্রিয়াকে হচ্ছে বংশগতি বা হেরেডিটি বলে। তাহলে যেই প্রক্রিয়ায় পিতামাতার হচ্ছে দৈহিক গঠন, আকার আকৃতি, বিভিন্ন বৈশিষ্ট্যগুলা বংশ পরম্পরায় ছেলেমেয়ের মধ্যে সঞ্চারিত হয়, সেই প্রক্রিয়াটাকে তোমার বলা হচ্ছে বংশগতি বা হেরেডিটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলতে আসলে কি বোঝায়? তাহলে এটা হচ্ছে বায়োলজির একটা শাখা। বায়োলজির যে শাখায় হচ্ছে তোমার জিনের গঠন, কাজ এবং বংশ পরম্পরায় বৈশিষ্ট্যের সঞ্চারণ সম্বন্ধে আলোচনা ও গবেষণা করা হয়, তাকেই বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলা হয়, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারছো? এই বংশগতিবিদ্যাকেই বাংলায় বলা হয় জিন তত্ত্ব। তাহলে দুইটা টার্ম শিখে ফেললাম। তাহলে দেখো, আমার সাথে সাথে বলে ফেলো। তাহলে দুইটা টার্ম শিখলাম প্রথমেই। একটা হলো বংশগতি, বা এটাকে ইংলিশে বলা হয় হেরেডিটি। খুলির উপরে লিখতেছি, হ্যাঁ, মানুষের মাথার খুলির উপরে লিখতেছে, আল্লাহ জানে। বেচারা মাইন্ড করছে অনেক। হ্যাঁ, তাহলে বংশগতি, আরেকটা হচ্ছে তোমার
জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, দুইটা টার্মের মধ্যে অনেকে কনফিউজড হয়ে যায় যে বংশগতিবিদ্যা আর হচ্ছে বংশগতি, তাহলে কি ক্লিয়ার না? তাহলে জিনিসটা হোপফুলি ক্লিয়ার। তাহলে বংশগতি হচ্ছে এটা একটা পদ্ধতি বা একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্যগুলো অর্থাৎ পিতামাতার দৈহিক গঠন, আকার আকৃতি, বিভিন্ন বৈশিষ্ট্যগুলা বংশ পরম্পরায় ছেলেমেয়ের মধ্যে সঞ্চারিত হয় যেই প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় বংশগতি বা হেরেডিটি। তার মানে এটা একটা প্রসেস বা এটা একটা প্রক্রিয়া, ঠিক আছে, আর কিছু না। আর এই যে আমরা বংশগতি বিদ্যা লাস্টে বিদ্যা আছে, তার মানে বুঝবে এটা হচ্ছে বায়োলজির একটা শাখা। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ এবং বংশ পরম্পরায় হচ্ছে বৈশিষ্ট্যের সঞ্চারণ, এই সমস্ত বিষয়ে আলোচনা গবেষণা করা হয়, তাকে বংশগতি বিদ্যা বলে। তাহলে লাস্টে যদি বিদ্যা থাকে, লাস্টে বিদ্যা থাকা মানে হচ্ছে এটা একটা শাখা, বায়োলজির একটা শাখা। তাহলে বুঝছো? তাহলে জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্যের বা যে কোনো বৈশিষ্ট্যের হচ্ছে সঞ্চারণ, এগুলা নিয়ে আলোচনা, গঠন, এই জিনিসগুলা করা হয়, তাকে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলে। এটার আরেকটা ভালো বাংলা হচ্ছে জিনতত্ত্ব। বংশগতিবিদ্যা বা এটাকে হচ্ছে তোমার জিনতত্ত্ব বা এটাকে হচ্ছে তোমার জেনেটিক্স বলে, ঠিক আছে? তাহলে এইটুকু জিনিস আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, তাহলে জিনতত্ত্ব হচ্ছে একটা শাখা বা বংশগতিবিদ্যা একটা শাখা, আর বংশগতি হলো একটা প্রক্রিয়া। ক্লিয়ার? সংজ্ঞাটা ক্লাসেই সুন্দর করে হয়ে গেছে। এবং আজকে তোমাদেরকে এখন আমি বায়োলজি পড়ানোর একটা টেকনিকও শিখাবো। আমি জানি বায়োলজি পড়ার একটা টেকনিক। দেখো, বায়োলজি কখনো মুখস্থ করতে হয় না। যেমন তোমরা যদি মুখস্থ করো যে যেই প্রক্রিয়ায় পিতামাতার দৈহিক গঠন, আকার আকৃতি, বিভিন্ন বৈশিষ্ট্য বংশ পরম্পরায় ছেলেমেয়ের মধ্যে সঞ্চারিত হয়, সেই প্রক্রিয়াকে হচ্ছে বংশগতি বা হেরিডিটি বলে। তুমি মুখস্থ করতেছো, মুখস্থ করার কিছু না। বায়োলজি পড়তে হয় হচ্ছে কিওয়ার্ড মনে রেখে। কিওয়ার্ড মনে রাখলেই খুব সহজ। যেমন দেখো, এই সংজ্ঞাটার মধ্যে 3 থেকে 4টা কিওয়ার্ড আছে। একটা কিওয়ার্ড কি? পিতামাতার দৈহিক গঠন, আকার আকৃতি, বৈশিষ্ট্য। আরেকটা কিওয়ার্ড হচ্ছে বংশ পরম্পরায় ছেলেমেয়ের মধ্যে সঞ্চারিত হয়। এই দুইটা জিনিস তুমি যদি মনে রাখতে পারো, আর 3 নম্বর কিওয়ার্ডটা হচ্ছে এটা একটা প্রক্রিয়া, তাহলে এখন বাকিটা তুমি নিজেই বুঝা বলতে পারবা যে যেই প্রক্রিয়ায় পিতামাতার দৈহিক গঠন, আকার আকৃতি, বৈশিষ্ট্য বংশ পরম্পরায় ছেলেমেয়ের মধ্যে স্থানান্তরিত হয়, ওইটাই বংশগতি বা হেরিডিটি। তাহলে দেখছো, কিওয়ার্ড দিয়ে মনে রাখলে বায়োলজির থেকে সহজ জিনিস কিছু নাই। সেইভাবে দেখো, কেউ যদি মুখস্থ করো বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব মুখস্থ করতেছো, বংশগতিবিদ্যা, জিনতত্ত্ব এটা বায়োলজির একটা শাখা, যেই শাখায় হচ্ছে জিনের গঠন, কাজ, বংশ পরম্পরায় সঞ্চারণ, এগুলো নিয়ে আলোচনা গবেষণা করা হয়, তাকে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলে। মুখস্থ করতেছো, মুখস্থ করার কিছু না। এখানে 3টা কিওয়ার্ড আছে, কিওয়ার্ড দিয়ে পড়বা একবার ইজি। 3টা কিওয়ার্ড হচ্ছে এটা বায়োলজির একটা শাখা, লাস্টে বিদ্যা আছে, তাহলে এটা বায়োলজির একটা শাখা। সেকেন্ড জিনিসটা হচ্ছে এখানে জিন, জিনের গঠন, কাজ এবং বংশ পরম্পরায় সঞ্চারণ একটা কথা আছে, আর আরেকটা হচ্ছে আলোচনা ও গবেষণা করা হয়। তাহলে বায়োলজির যে শাখায় জিনের গঠন, কাজ ও বংশ পরম্পরায় সঞ্চারণ নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়, তাকেই বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বা জিনতত্ত্ব বলে। দেখছো, 3টা কিওয়ার্ড দিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছে সংজ্ঞাটা, ঠিক আছে? এইভাবে কিওয়ার্ড দিয়ে বায়োলজি বুঝে 2-3টা কিওয়ার্ড মনে রাখবা। কিওয়ার্ড মনে রাখা তো কঠিন না, আজ তো একটা সেন্টেন্স মনে রাখা অনেক কঠিন, কিন্তু একটা কিওয়ার্ড মনে রাখাটা তো কঠিন জিনিস না। কিওয়ার্ড মনে রাখবা 2 থেকে 3টা, তুমি নিজেই সুন্দর করে হচ্ছে সংজ্ঞাটা পরীক্ষায় আসলে লিখতে পারবা। মুখস্থ করারও কিছু নেই, একদম ইজি হয়ে গেছে তোমার জন্য। পড়াটাও ইজি, অনেক স্মুথলি বায়োলজি পড়তে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে বায়োলজি পড়ার নিয়ম। আচ্ছা, এখন আসো হলো, তাহলে প্রথমেই আমরা জিনতত্ত্বের তাহলে কিছু প্রয়োজনীয়তা সম্পর্কে হচ্ছে জানি, ঠিক আছে? তাহলে মানব কল্যাণে হচ্ছে তোমার জিনতত্ত্ব বা জেনেটিক্সের হচ্ছে বেশ কিছু প্রয়োজনীয়তা আছে, আমরা একটু একবার জেনে নেই। তাহলে কি কি প্রয়োজনীয়তা আছে খেয়াল করে দেখো, যে এখানে জিনের প্রয়োজনীয় গাঠনিক ও পরিমাণগত জিনিস নিয়ে গবেষণা করে বিভিন্ন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা হচ্ছে। তুমি সিম্পলি চিন্তা করো যে জিনতত্ত্ব বা জেনেটিক্সে কি করা হয়, জিনের বিভিন্ন গঠন এবং কাজ সম্পর্কে গবেষণা করে বিভিন্ন উচ্চ ফলনশীল হচ্ছে তোমার বিভিন্ন উচ্চ ফলনশীল হচ্ছে ধান, গম এগুলার চাষাবাদ করা হচ্ছে। তারপরে হচ্ছে জিনতত্ত্বের জ্ঞানকে কাজে লাগিয়ে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে পশু পাখির উদ্ভাবন করা হচ্ছে। যেমন অস্ট্রেলিয়ার কিছু গরু আছে যারা 40 লিটার দুধ দিতে পারে। তোমার কি মনে হয় এগুলো নর্মাল গরু? না, এগুলো হচ্ছে একাধিক গরুর মধ্যে সংকরায়ন করছে, কৃত্রিমভাবে সংকরায়ন করে জেনেটিক্সের জ্ঞানকে কাজে লাগিয়ে হচ্ছে নতুন একটা জাত উদ্ভাবন করা হয়েছে। তারপরে কিছু ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে যারা লবণ পানিতেও হচ্ছে জন্ম নেয়। নর্মালি
লবণ পানিতে কোনো গাছ জন্মাইতে পারে না, কিন্তু বর্তমানে জিনতত্ত্বের জ্ঞানকে কাজে লাগিয়ে লবণ পানিতে জন্মাতে পারে, সামুদ্রিক লবণও জন্মাইতে পারে, এরকম গাছ উদ্ভাবন করা হয়েছে। এমনকি কিছু গাছ আছে যারা মাটি ছাড়াও উৎপন্ন হয়। তুমি হা হয়ে যাবা, ভাইয়া কি বলেন, মাটি ছাড়া উৎপন্ন হয়? হ্যাঁ, পানির মধ্যে তোমার কিছু পুষ্টি উপাদান রেখে দিলে দেখা যায় যে ওই পানির মধ্যেই সেই গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে এই যে এগুলো সবই কি জিনতত্ত্বের হচ্ছে প্রয়োজনীয়তা। তারপরে বিভিন্ন জেনেটিক্যাল রোগ আছে, সেই জেনেটিক্যাল রোগ নিয়ে গবেষণা করা হচ্ছে এবং ধারণা করা হয় যে মানুষের জিনে প্রবলেমের কারণে যে সমস্ত রোগগুলো হয় একটা সময় হয়তো বা আমরা সেই জিনগুলোকে ঠিক করতে পারলে ওই জেনেটিক রোগগুলোকেও আমরা হচ্ছে নির্মূল করতে পারবো। তাহলে এগুলো হচ্ছে জিনতত্ত্বের প্রয়োজনীয়তা, যে বিভিন্ন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা হচ্ছে, উচ্চ ফলনশীল বিভিন্ন গবাদি পশু নতুন নতুন জাত তৈরি করা হচ্ছে, তারপরে হচ্ছে লবণ সহিষ্ণু উদ্ভিদের জাত উদ্ভাবন করা হচ্ছে, তারপরে হচ্ছে জেনেটিক্স মানে জিনে যদি কোনো প্রবলেম থাকে তার জন্য যে রোগ হয় সেই রোগগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে এবং ভবিষ্যতে আশা করা হচ্ছে যে সেই রোগগুলোরও একটা প্রতিকার পাওয়া যাবে। তাহলে এগুলো হচ্ছে জিনতত্ত্বের প্রয়োজনীয়তা। বইয়ে আছে এরকম 5-6টা ইম্পর্টেন্ট পয়েন্ট, একবার বলে দিলাম, একবার ইজি জিনিস, বুঝে পড়লেই বুঝতেই পারতেছে, সহজ জিনিস। আচ্ছা, এখন আসো আমাদেরকে পড়তে হবে তাহলে জিনতত্ত্ব বা এই যে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বললাম, তাহলে জেনেটিক্স শব্দটা প্রথম কে প্রচলন করেন, তাহলে এটা একটু আমাদেরকে এখন জানতে হবে। তাহলে উইলিয়াম বেটসন 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স শব্দের হচ্ছে প্রচলন করেন। তাহলে প্রথম এই যে জেনেটিক্স বা জিনতত্ত্ব এই শব্দটা কে প্রচলন করেন? উইলিয়াম বেটসন। ঠিক আছে, তাহলে উইলিয়াম বেটসন। তাহলে উইলিয়াম বেটসন 1905 খ্রিস্টাব্দে প্রথম জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব সম্পর্কে হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে উদ্ভাবন করেন। তাহলে উইলিয়াম বেটসন 1905 খ্রিস্টাব্দে প্রথম জেনেটিক্স বা জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যা উদ্ভাবন হচ্ছে করেন। এখন এই জেনেটিক্স শব্দটা এটা একটা গ্রিক শব্দ থেকে আসছে। জেনেটিক্স শব্দটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা এখানে মেইন যে শব্দটা পাবো সেই মেইন শব্দটা হচ্ছে জিন। এই জিন বা এটাকে জেন বলে। জেন মানে হচ্ছে কোনো কিছু ঘটা বা কোনো কিছু উৎপন্ন হওয়া বা উদ্ভূত হওয়া। ঠিক আছে, তাহলে জেনেটিক্স শব্দটা আসছে গ্রিক শব্দ জেন থেকে। জেন শব্দের মানে কোনো কিছু উৎপন্ন হওয়া বা উদ্ভূত হওয়া। কোনো কিছু উৎপন্ন বা উদ্ভূত হওয়া, উদ্ভূত মানে উৎপন্ন হওয়া, একই কথা। তাহলে কোনো কিছু উৎপন্ন হওয়া বা উদ্ভূত হওয়া সেই শব্দ থেকে হচ্ছে জেন থেকে শব্দটা আসছে জেনেটিক্স। কেন এটাকে জেনেটিক্স নাম দিছে? কারণ দেখো, জেনেটিক্সের জ্ঞানকে কাজে লাগিয়ে তুমি কি করতেছো? নতুন একটা জাতের উদ্ভাবন করতেছো, উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করতেছো, অনেক বেশি দুধ দিতে পারে এরকম তুমি গবাদি পশুর জাত উদ্ভাবন করতেছো। তাহলে নতুন কিছু উদ্ভাবন করতেছো বা তৈরি করতেছো, এই জন্য জেন থেকে শব্দটা নাম দিছে হচ্ছে জেনেটিক্স। জেন মানে কোনো কিছু উৎপন্ন হওয়া বা উদ্ভূত হওয়া, মানে এই জেনেটিক্সের জ্ঞানকে কাজে লাগিয়ে তুমি উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলি উদ্ভিদ, বিভিন্ন বনজ ওষুধি গাছ, তারপরে হচ্ছে বিভিন্ন গবাদি পশুর জাত উদ্ভাবন করতেছে, এই জন্য জেনেটিক্স। আচ্ছা, তাহলে এইটুকুও বুঝলাম জিনতত্ত্বের প্রয়োজনীয়তা আমাদের পড়া শেষ। এখন আসো তাহলে আধুনিক জিনতত্ত্বের জনককে বা হু ইজ দ্য ফাদার অফ মডার্ন জেনেটিক্স, মানে জেনেটিক্সের ফাদারকে, একটা কথা আছে না যে ফাদার অফ জেনেটিক্স, বা জিনতত্ত্বের জনক কাকে বলা হয়? জিনতত্ত্বের জনক বলা হয় অস্ট্রিয়ান একজন ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেলকে। তাহলে জিনতত্ত্বের জনক কাকে বলা হয়? অস্ট্রিয়ান একজন ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেলকে। আচ্ছা দাঁড়াও, এই গ্রেগর জোহান মেন্ডেলের কিছু জিনিস আমরা একটু পড়ি। তাহলে গ্রেগর জোহান মেন্ডেল তিনি হচ্ছেন পেশায় একজন কি ছিলেন? অস্ট্রিয়ান হচ্ছে ধর্মযাজক ছিলেন। ঠিক আছে, মানে গির্জার পাদ্রী ছিলেন, তিনি ধর্ম প্রচার করতেন। ঠিক আছে, তাহলে গ্রেগর জোহান মেন্ডেল একজন ধর্মযাজক ছিলেন, তিনি গির্জার পাদ্রী হিসেবে হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করতেন। বুঝতেই পারতেছো, ইউরোপে হচ্ছে খ্রিস্টান কান্ট্রি, তো তিনি এরকম একটা গির্জার পাদ্রী ছিলেন বা ধর্মযাজক ছিলেন, তিনি হচ্ছে খ্রিস্ট ধর্ম হচ্ছে প্রচার করতেন। বাট তার ধর্ম প্রচারে তার খুব একটা মন ছিল না, তার মনোযোগ ছিল হচ্ছে কোথায়? গবেষণায় তার মনোযোগ ছিল। ঠিক আছে, তিনি পেট চালানোর জন্য হচ্ছে এই পাদ্রীর কাজ করতেন, বাট তার আসল মনোযোগ ছিল হচ্ছে গবেষণায়। তো তিনি কি করছে? তিনি যে গির্জায় কাজ করতেন সেই গির্জায় হচ্ছে একটা ফুলের বাগান ছিল, সেই গির্জায় হচ্ছে একটা বাগান ছিল, সেই গির্জার বাগানে বসেই তিনি মটরশুঁটি উদ্ভিদ নিয়ে হচ্ছে গবেষণা করছে। মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করতে করতে তিনি পরবর্তীতে হচ্ছে তিনি বংশগতির হচ্ছে 2টা সূত্র হচ্ছে আবিষ্কার করছে। বুঝছো? তাহলে গল্পটা একটু শুনো।
তাহলে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে তিনি গির্জার পাত্রিতে মানে গির্জার বাগানে হচ্ছে গবেষণা করতে করতে তিনি হচ্ছে বংশগতির 2টা সূত্র আবিষ্কার করছে। পরে সেই বংশগতির 2টা সূত্র মানে 7 বছর গবেষণা করছে। তিনি অনেক পরিশ্রমী একজন মানুষ ছিলেন। তো তার গির্জার বাগানে তিনি মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করে তিনি তার গবেষণালব্ধ ফলাফলগুলা একটা স্ট্যাটিস্টিক্স বা একটা হচ্ছে তোমার তথ্যের সাহায্যে, মানে স্ট্যাটিস্টিক্স মানে কি, মানে একটা সংখ্যার সাহায্যে তিনি তার গবেষণালব্ধ ফলাফলটা আবিষ্কার করে তিনি হচ্ছে ব্রুন, ওই সময় হচ্ছে অস্ট্রিয়ান একটা শহর ছিল ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে হচ্ছে তিনি পাঠাইছেন। কোথায় পাঠাইছেন? ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে হচ্ছে তিনি তার গবেষণালব্ধ ফলাফলটাকে তিনি পাঠাইছেন। বাট কাহিনীটা হচ্ছে ওই ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি তাকে পাত্তা দেয় নাই। 2টা কারণ। একটা হচ্ছে তার রেজাল্টগুলো দিয়ে আসলে কি লাভ হবে তারা এটা বুঝতেই পারে নাই, অর্থাৎ জিনতত্ত্বের যে গুরুত্বটা তারা ওই সময় বুঝতেই পারে নাই, এটা একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল তারা ভাবছে দূর, আমরা এত বড় বড় বিজ্ঞানী বৈশা আছি, আমরা কিছু করতে পারলাম না, এই বেটা ধর্মযাজক আইসা সে বিজ্ঞানের কি বুঝবে। 2টা কারণ ছিল। এই জন্য ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে তিনি যে চিঠি লিখছে তার গবেষণালব্ধ ফলাফল নিয়ে চিঠি এবং তার সম্পর্কিত প্রমাণ দিছে বা স্ট্যাটিস্টিক্স দিছে, এগুলোকে খুব একটা কেউ পাত্তা দেয় নাই। তো পরবর্তীতে দুঃখের ব্যাপার তিনি হচ্ছে 1884 সালে গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যুর 16 বছর পরে 3টা ভিন্ন দেশের 3জন বড় বড় বিজ্ঞানী, নেদারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী হুগো ডি ভ্রিস, ইতিহাস বলতেছি একটু জাস্ট শুনে যাওয়া আগে, আমি পরে লিখবো। নেদারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী হুগো ডি ভ্রিস, জার্মানির উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক কার্ল করেন্স, আর হচ্ছে অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী এরিক শ্যামার্ক, 3জন ভিন্ন ভিন্ন দেশের বিজ্ঞানী একই সময়ে মেন্ডেলের গবেষণালব্ধ যে ফলাফলটা সেটা পুনরায় হচ্ছে আবিষ্কার করেন। এবং তারা যখন গবেষণা করতেছিলেন তারা জানতেনই না যে এই ব্যাপারে হচ্ছে মেন্ডেল আগে আবিষ্কার করে রাখছে। তারা নিজেরা পৃথক পৃথকভাবে গবেষণা করে সেম রেজাল্ট পান। পরে সেই সেম রেজাল্ট যখন বিজ্ঞান মহলে আলোচনা করতে যান তখন তারা জানতে পারেন যে এই ব্যাপারে হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল আগে এই ব্যাপারে কাজ করছে। সেখান থেকেই আলটিমেটলি হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেলের কাজের স্বীকৃতি পাওয়া যায়। তাহলে বুঝছো? তাহলে খুব সিম্পল জিনিস যে তিনি মৃত্যুর আগে তিনি অনেক কষ্ট করে 7 বছর গবেষণা করে তার গবেষণালব্ধ ফলাফলগুলা সুন্দর করে হচ্ছে চিঠি আকারে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে তিনি পাঠাইছে। ব্রুন হচ্ছে অস্ট্রিয়ার একটা বড় শহর ছিল, এটা এখন জার্মানির একটা শহর। যাই হোক, আগে ওই সময়টায় মানে এটা হচ্ছে 1860 সাল বা 65 সালের কথা। ওই সময় অস্ট্রিয়া জার্মানি এগুলো একই দেশ ছিল আর কি, একটা এম্পায়ার ছিল। তোমরা যদি ইতিহাস পড়ো, অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার রাজ্য ছিল একটা, ঠিক আছে? তো ওইখানে পাঠাইছে। তো ওরা ভাবছে যে 2টা কারণে পাত্তা দেয় নাই। একটা হইলো যে এটার যে মানে ঠিক আছে তার রেজাল্ট দিয়ে আসলে কি লাভ, ঠিক আছে বুঝলো যে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করে তিনি দেখাইছে প্রথম জেনারেশনে সবাই খাটো বা লম্বা মটরশুঁটি হয়, তারা এটা বুঝতে পারে না যে এটা দিয়ে আসলে আমরা কি লাভ, আমাদের কি লাভ, এগুলো যায় না। এটা একটা ব্যাপার ছিল। আর সেকেন্ড ব্যাপারটা ছিল যে বেটা একটা গির্জার পাদ্রী, ও আইসা বিজ্ঞানের কি বুঝবে, অবজ্ঞা করছে আর কি। তো পরবর্তীতে তার মৃত্যুর 16 বছর পরে 3টা ভিন্ন দেশের 3জন বিজ্ঞানী মিলে মেন্ডেলের গবেষণালব্ধ ফলাফলটা পুনরায় আবিষ্কার করছে। তারা যখন গবেষণা করতেছিল তখন তারা জানতো না যে মেন্ডেল এরকম আবিষ্কার করছে। তারা যখন রেজাল্ট পাবলিশ করতে গেছে তখন তারা জানতে পারছে যে এই একই পরীক্ষা নাকি মেন্ডেল অনেক বছর আগে করছে। তখন চারদিকে সাড়া পড়ে গেছে, তখন তিনি তার কাজের স্বীকৃতি পাইছে। তাহলে এখান থেকে তোমরা একটা বাস্তব জীবনের শিক্ষা পাইলা। এটা পড়াশোনা রিলেটেড না, বাট এর বাস্তব জীবনের শিক্ষাটা হচ্ছে মৃত্যুর আগে আসলে মানুষ দাম দেয় না। এটাই হচ্ছে পৃথিবী। সো পৃথিবীতে তোমরা কেউ কাজের আশা করো না। পৃথিবীতে যত ভালো কাজ করবা, মানুষের উপকার করবা বা যেই কাজই করো না কেন, প্রতিদান পাওয়ার আশায় হচ্ছে কখনো কাজ করবা না। কারণ মানুষ হচ্ছে অনেক অকৃতজ্ঞ, মানুষ হচ্ছে কখনো পাত্তা দিবে না। তো মানুষের কাছ থেকে কোনো প্রতিদান পাওয়ার আশায় কোনো কাজ না করে নিজের মনে কাজ করতে থাকবা, ইনশাল্লাহ একদিন ঠিকই তুমি হচ্ছে সম্মানিত হবা। ঠিক আছে? মেন্ডেলের মতো আর কি। মেন্ডেল মৃত্যুর 16 বছর পরে সম্মানিত হয়েছে, বাট তিনি এটা দেখে যেতে পারেন না। এটাই পৃথিবীর বৈশিষ্ট্য। তুমি মানুষের জন্য কাজ করবা, তুমি প্রতিদান পাবা না। সো এটা মাথায় রেখেই তোমাকে কাজ করতে হবে। এটা নিঃস্বার্থ থ্যাঙ্কলেস একটা কাজ করতে হবে। মানুষের উপকার করা পৃথিবীতে একটা থ্যাঙ্কলেস জিনিস। গবেষণাটা অনেকটা সেম। তোমার গবেষণার রেজাল্ট থেকেই হয়তো একটা সময় পৃথিবীতে কোটি কোটি মানুষের উপকার হবে, বাট তুমি এটার সুফল ভোগ করতে পারবা না। কিন্তু একটা সময় ইনশাল্লাহ তোমার নাম অবশ্যই জানবে। যেমন তোমরা এরকম আরো অনেক বিজ্ঞানী আছে, নিকোলা টেসলা, যে অনেক কাজ করছে, ইন্ডাকশন কয়েল নিয়ে কাজ করছে। তার আবিষ্কৃত কয়েল, জেনারেটরে তার অনেক অবদান ছিল, আবিষ্কৃত কয়েলের অনেক অবদান ছিল। সেগুলো দিয়ে যে বর্তমানে তড়িৎ অনেক যন্ত্র তৈরি করছে, আমরা আধুনিক পৃথিবী পাইছি। বাট তিনি কিন্তু একবার অর্থাভাবে হচ্ছে মারা গেছেন। ঠিক আছে? এটাই হচ্ছে কাহিনী। তুমি মানুষের ভালোর জন্য কাজ করবা,
তুমি আসলে অত পাবা না। যাই হোক, এটা একটা জীবনের শিক্ষা। এই জন্য কারো প্রতিদান পাওয়ার আশায় মানুষের উপকার করো না, মন থেকে উপকার করো। ইনশাল্লাহ আর কেউ তোমাকে প্রতিদানটা দেখ না দেখ, ইনশাল্লাহ সৃষ্টিকর্তার কাছ থেকে তুমি অবশ্যই ইনশাল্লাহ একটা ভালো প্রতিদান পাবা। ঠিক আছে, ওকে। যাই হোক, এখান থেকে আমরা শিখলাম। এখন আসো, তাহলে এই যে মেন্ডেল মারা যাওয়ার 16 বছর পরে 3জন ভিন্ন ভিন্ন দেশের বিজ্ঞানী হচ্ছে এই জিনিসটা আবিষ্কার করছে। এই 3জন বিজ্ঞানীর নামটা আমরা একটু শিখে রাখবো এমসিকিউ এর জন্য। তাহলে একজন ছিল নেদারল্যান্ডের বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী হিউগো ডি ভ্রিস, মানে হিউগো দা ভ্রিস। হ্যাঁ, এটা বাংলায় লিখলেই যেরকম হবে হিউগো দা ভ্রিস। মানুষের নাম তো বুঝতেই পারতেছো, অদ্ভুত অদ্ভুত নাম আসবে। জার্মানির উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক কার্ল করেন্স, আর হলো তোমার তাহলে হিউগো দা ভ্রিস, কার্ল করেন্স, আর হলো তোমার অস্ট্রিয়ার হচ্ছে কৃষি বিজ্ঞানী এরিক শ্রেমের্ক। এটার বানানটা যে কিরকম, বাংলা বানানি তো কঠিন। এরিক শ্রেমের্ক, কি যেন একটা বানান আছে, হ্যাঁ একটু দেখে নিও, আমার বানান ভুল হইতে পারে ভাই, এগুলো কঠিন কঠিন নাম। এরিক শ্যামের্ক এরকম কিছু একটা, স্বর নিচে চ আছে, এরকম কিছু একটা নাম আছে মনে হয়, এরিক শ্যামের্ক। তাহলে এই 3জন ভিন্ন ভিন্ন দেশের বিজ্ঞানী হচ্ছে মেন্ডেলের গবেষণালব্ধ ফলাফলটা পুনরায় হচ্ছে আবিষ্কার করেছেন। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। আচ্ছা, তো তারপরে হচ্ছে সারা পড়ে গেছে। এটা হচ্ছে 1900 সালের দিকের ঘটনা, আর মেন্ডেল মারা গেছে 1884 সালে। ঠিক আছে, সো তার মৃত্যুর অনেক বছর পরেই হচ্ছে আলটিমেটলি হচ্ছে সারা পড়ে গেছে তার এই আবিষ্কারটা। আচ্ছা, এবার আসো, আমাদেরকে এখন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স সম্পর্কে হচ্ছে পড়তে হবে। তাহলে কি পড়তে হবে? মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স সম্পর্কে হচ্ছে আমাদেরকে পড়তে হবে। তাহলে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কি, চলো। ঠিক আছে, এটি একটু আমরা পড়ব। হোয়াট ইজ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স? আচ্ছা, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স হচ্ছে এই যে মেন্ডেলের গবেষণা এবং গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলকে হচ্ছে এক কথায় হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলে। তাহলে হোয়াট ইজ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স? তাহলে গ্রেগর জোহান মেন্ডেলের মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা এবং সেই গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলকে হচ্ছে এক কথায় মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলে। আচ্ছা, ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার। ঠিক আছে, ইনহেরিটেন্স শব্দের মানে হলো, এটা একটা ইংলিশ শব্দ, ইনহেরিটেন্স এর মানে হচ্ছে উত্তরাধিকার। ওই যে আমরা অনেক সময় বলি না যে উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক হচ্ছেন উনি, এরকম বলি না? তাহলে উত্তরাধিকার। আচ্ছা, তাহলে উত্তরাধিকার ইনহেরিটেন্সের মানে হচ্ছে উত্তরাধিকার। তাহলে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মানে কি দেখো, তাহলে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মানে হচ্ছে মেন্ডেলের উত্তরাধিকার। মেন্ডেলের উত্তরাধিকার বলতে আসলে কি বোঝায়? মেন্ডেলের উত্তরাধিকার বলতে আসলে তার গবেষণা এবং সেই গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলকে হচ্ছে বোঝায়। তাহলে বুঝতে পারছো, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স হচ্ছে তার গবেষণা এবং গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলকে হচ্ছে তোমার বোঝায়। ওকে, ঠিক আছে। তাহলে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মানে মেন্ডেলের হচ্ছে গবেষণা এবং সেই গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল, এই জিনিসগুলোকে সামগ্রিকভাবে হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বা মেন্ডেলিয়ান উত্তরাধিকার বলে। উত্তরাধিকার মানে কি, যে বলি না যে ধরো তোমার বাবা উত্তরাধিকার সূত্রে তোমার জন্য একটা বাড়ি রেখে গেছে, তাহলে তোমার বাবা তোমার জন্য যা রেখে গেছে এটাই হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। সেম ভাবে মেন্ডেল আমাদের জন্য কি রেখে গেছে? সে তো আমাদের জন্য জায়গা জমি রেখে যায় নাই। মেন্ডেল আমাদের জন্য হচ্ছে তার গবেষণা এবং সেই গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল রেখে গেছে। তাহলে মেন্ডেলের রেখে যাওয়া গবেষণা এবং সেই গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলকে একত্রে তোমার বলা হয় মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তাহলে এখন এই মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সটা হচ্ছে আমরা এখন একটু পড়বো। ঠিক আছে, আমরা একটু এখন দেখব মেন্ডেল কি করছে। তাহলে চলো আমরা একটু দেখি এখন। তাহলে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স তাহলে একটু দেখি। হ্যাঁ, এখানে আছে। তাহলে প্রথম কথা হচ্ছে মেন্ডেল হচ্ছে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে হচ্ছে তিনি গবেষণা করছে। মেন্ডেল কি করছে? মেন্ডেল হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে 2 ধরনের মটরশুঁটি উদ্ভিদ নিয়ে হচ্ছে পরীক্ষা শুরু করছে। একটা উদ্ভিদ ছিল অনেক লম্বা, আর একটা উদ্ভিদ ছিল হচ্ছে অনেক খাটো। ঠিক আছে, একটু শুনে যাও তিনি কি করছে। ঠিক আছে, এটা একটু গল্পের মতো, প্রথম পার্টটা একটু গল্পের মতো শুনতে থাকো। মেন্ডেল তার
কাজ করা মানে তিনি যে গির্জায় কাজ করতেন সেই গির্জার বাগানে হচ্ছে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করছে। মটরশুঁটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইজাম স্যাটিভাম। একটু মনে রাখো, এটা এমসিকিউতে আসতে পারে। পাইজাম স্যাটিভাম। ইতিহাস পড়াচ্ছি আজকের অনেকটুকু অংশ আমরা ইতিহাস পড়াবো, এই জন্য শুনতে থাকো, এগুলো তো লেখার দরকার নেই, বইয়ে আছে, একবার করে শুনলেই হবে, গল্প। তাহলে মটরশুঁটি উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইজাম স্যাটিভাম, এই মটরশুঁটি উদ্ভিদ নিয়ে তিনি অনেক গবেষণা করেন। আচ্ছা, তো সেই গবেষণা করার সময় তিনি যেই কাজটা করেন, তিনি একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদ নিয়ে তিনি গবেষণা করেন। তাহলে কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য? একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করেন। আচ্ছা, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বলতে কি বোঝায় এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, তাহলে তিনি একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদ বা পাইজাম স্যাটিভাম নিয়ে গবেষণা করেন। আচ্ছা, তার গবেষণাকৃত মটরশুঁটিগুলোর মধ্যে কিছু মটরশুঁটি ছিল হচ্ছে খাটো, কিছু মটরশুঁটি ছিল হচ্ছে লম্বা। তাহলে দেখো, লম্বা কি? একটা বৈশিষ্ট্য। তাহলে লম্বা এটা কি? একটা বৈশিষ্ট্য। তারপরে দেখো খাটো, তাহলে সেটা কি? আরেকটা বৈশিষ্ট্য না? তাহলে বলো তো এখানে টোটাল কয়টা বৈশিষ্ট্য? একটা হলো লম্বা, আরেকটা হলো খাটো। তাহলে এখানে টোটাল বৈশিষ্ট্য আসলে দুইটা, একটা লম্বা আর একটা খাটো। তাহলে দুইটা বৈশিষ্ট্যকে আমরা কি বলতে পারি? এক জোড়া বলতে পারি। তাহলে এক জোড়া বৈশিষ্ট্য, লম্বা একটা বৈশিষ্ট্য, খাটো একটা বৈশিষ্ট্য, এক জোড়া। তাহলে এই লম্বা এবং খাটো এই বৈশিষ্ট্য দুইটা হচ্ছে আবার পরস্পর কি ধরনের বৈশিষ্ট্য? বিপরীত বৈশিষ্ট্য। তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। লম্বার বিপরীত শব্দ কোনটা? খাটো, পড়ছো তো? তাহলে বৈশিষ্ট্য হচ্ছে এক জোড়া এবং সেই এক জোড়া বৈশিষ্ট্য হচ্ছে পরস্পর বিপরীত, এটাকেই তোমার বলা হয় এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। দ্যাট মিনস একটা মটরশুঁটি গাছ ছিল লম্বা আর একটা মটরশুঁটি গাছ ছিল খাটো, এরকম এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি গাছ নিয়ে তিনি পরীক্ষা করেন। প্রথমেই তিনি যেই কাজটা করেন, তিনি হচ্ছে মটরশুঁটি গাছের বিশুদ্ধতা হচ্ছে পর্যবেক্ষণ করেন। বিশুদ্ধতা বলতে এই যে যেই গাছটা হচ্ছে লম্বা, সেই গাছটা লম্বা হওয়ার জন্য দায়ী যে জিনটা আছে সেই জিনটা বিশুদ্ধ কিনা তিনি সেটা পরীক্ষা করেন। আবার যেই গাছটা মনে করো খাটো, সেটার খাটো হওয়ার পিছনে যেই জিনটা দায়ী সেই জিনটা হচ্ছে তোমার ঠিকমতো মানে বিশুদ্ধ কিনা সেটা তিনি আগে পরীক্ষা করেন। পরীক্ষা করার পর তিনি যেই কাজটা হচ্ছে করেন, যে লম্বা উদ্ভিদের যে পরাগরেণু, এই লম্বা মটরশুঁটি উদ্ভিদের পরাগরেণু নিয়ে খাটো মটরশুঁটি উদ্ভিদের হচ্ছে গর্ভমুণ্ডে হচ্ছে কৃত্রিমভাবে পরাগায়ন ঘটান। অর্থাৎ তিনি নিজে লম্বা মটরশুঁটি উদ্ভিদের পরাগরেণু নিয়ে খাটো মটরশুঁটি উদ্ভিদের হচ্ছে গর্ভমুণ্ডে হচ্ছে স্থাপন করে তিনি হচ্ছে কৃত্রিম পরাগায়ন ঘটান। সেই কৃত্রিম পরাগায়নের কারণে সেখানে কি হয়, পরবর্তীতে হচ্ছে তোমার নতুন বংশধর সৃষ্টি হয়। আর মেন্ডেল একেবারে প্রথমে যেই দুইটা গাছ নিয়ে গবেষণা করেছিলেন, একটা ছিল লম্বা আর একটা হচ্ছে খাটো, এই গাছ দুটাকে তিনি নাম দেন হচ্ছে প্যারেন্টাল। এই গাছ দুটাকে তিনি নাম দেন হচ্ছে প্যারেন্টাল বা পিতামাতা, এটাকেই বলা হয় P1, প্যারেন্টাল বা পিতামাতা বা P1। ঠিক আছে? তো পরবর্তীতে সেই লম্বা এবং খাটো গাছের মধ্যে কৃত্রিম পরাগায়ন করে তিনি প্রথম বংশধর হিসেবে হচ্ছে অনেকগুলো মটরশুঁটি উদ্ভিদ পান। এবং দেখা যায় যে প্রথম বংশধরে তিনি যতগুলো মটরশুঁটি উদ্ভিদ পান সবাই হচ্ছে লম্বা হয়। তাহলে সবাই কি হয়? সবাই হচ্ছে লম্বা হয়। তাহলে মেন্ডেল প্রথম বংশধরকে নাম দিয়েছিলেন ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন। তিনি প্রথম বংশধরকে নাম দিয়েছিলেন ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন। দেখো, ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন, সেখান থেকেই শব্দটা আসছে জেনারেশন, সেখান থেকেই শব্দটা আসছে F1, ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন, F1। তাহলে F1 জনু বা ফার্স্ট ফাইলিয়াল হচ্ছে জেনারেশন। ঠিক আছে? তো পরবর্তীতে সেই F1 জনুর কিছু সদস্যদেরকে তিনি বাবা এবং কিছু সদস্যদেরকে হচ্ছে মা হিসেবে নিয়ে তিনি আবার পরাগায়ন ঘটান। আবার পরাগায়ন ঘটানোর কারণে সেখান থেকে দ্বিতীয় বংশধর তৈরি হয়, মানে এরা ছিল প্রথম বংশধর। তাহলে এদের মধ্যে আবার পরাগায়ন ঘটিয়ে তিনি আবার আরেকটা বংশধর তৈরি করেন, এটা হচ্ছে তাহলে দ্বিতীয় বংশধর। তো দ্বিতীয় বংশধরকে ইংলিশে তোমার বলা হচ্ছে সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন। দেখো, সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন বা সংক্ষেপে F2, F মানে ফাইলিয়াল, সেকেন্ড মানে 2, তাহলে F2 জনু। এবং দেখা গেল F2 জনুতে টোটাল 1064টা তিনি মটরশুঁটি উদ্ভিদ পান। আমি মেন্ডেলের গবেষণাটা বলতেছি। F2 জনুতে তিনি টোটাল কতগুলা উদ্ভিদ পান? 1064টি মটরশুঁটি উদ্ভিদ পান। সেই 1064টি মটরশুঁটি উদ্ভিদের মধ্যে মোটামুটি 787টা ছিল হচ্ছে লম্বা, আর বাকি 277টা নাকি কত থাকে? হ্যাঁ, 277 দ্বারাও যোগ করি,
787 সাথে আর 200 যোগ করলে কত হয়? 987, 13, হ্যাঁ 277। তাহলে বাকি 277টা হচ্ছে খাটো। এখন 277কে তুমি হচ্ছে 3 গুণ করো, 270কে 3 গুণ করলে 27 3 হচ্ছে, মানে মোটামুটি হচ্ছে 3:1, ঠিক আছে? মোটামুটি তিনি হচ্ছে কি পান? 3:1 পান, ঠিক আছে? 3:1, অর্থাৎ লম্বা এই 787 আর হচ্ছে তুমি 277, এটাকে অনুপাত করো। এটা পারফেক্ট আসবে না, জিনিসটা পারফেক্ট হবে না, কিন্তু কাছাকাছি আর কি, কাছাকাছি অনেকটা। কিসের কাছাকাছি? প্রায় হচ্ছে তিনি 3:1, হ্যাঁ কি হলো 3:1 এর হচ্ছে কাছাকাছি। এখান থেকে তিনি মানে ঘোষণা করেন যে এরকম যদি বিশুদ্ধ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদ নিয়ে যদি গবেষণা করা হয়, তাহলে F2 জনুতে লম্বা এবং খাটো মটরশুঁটি উদ্ভিদের অনুপাত হচ্ছে 3:1। এরকম মেন্ডেল হচ্ছে আরও 7 জোড়া, মানে টোটাল 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপরে লক্ষ্য রেখে তিনি এরকম সংকরায়ন করান বা পরাগায়ন করে একই রেজাল্ট পান। অর্থাৎ আমরা তো এখানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য দেখলাম, লম্বা এবং খাটো। তিনি এরকম একটা পরীক্ষা করছে, করে 3:1 পাইছে। তিনি তারপরে আবার একজোড়া অন্য এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। যে ধরো অন্য এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য বলতে ধরো এবার একটা গাছ হচ্ছে কালো আর একটা গাছ হচ্ছে মনে করো সাদা, সেটা নিয়ে গবেষণা করেও 3:1 পাইছে। তারপরে আবার তিনি আরেক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ নিয়ে একই পরীক্ষা করছে, মানে টোটাল পরীক্ষা 7 বার করছে, 7টা ভিন্ন ভিন্ন জোড়া বিপরীত বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে, এবং প্রত্যেকবারই তিনি সেম রেজাল্ট পাইছে 3:1। এই রেজাল্টটাকেই তিনি হচ্ছে সুন্দর করে হচ্ছে চিঠিতে হচ্ছে লিপিবদ্ধ করছে, আর এই স্ট্যাটিস্টিক্সটা দিছে যে 3:1 করে পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র আসছে। তাহলে কি বুঝছো? তাহলে মেন্ডেল কি করছে, এটা গল্পটা আরেকবার শুনো। যে তিনি প্রথমে কি করেছেন, কই গেল, তিনি হচ্ছে প্রথমে মটরশুঁটি উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইজাম স্যাটিভাম, সেই মটরশুঁটি উদ্ভিদে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে তিনি হচ্ছে পরীক্ষা করা শুরু করেন। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? তিনি প্রথমে একটা মটরশুঁটি উদ্ভিদ নিয়েছিলেন লম্বা, আর একটা মটরশুঁটি উদ্ভিদ নিয়েছিলেন খাটো। তাহলে লম্বা একটা বৈশিষ্ট্য, খাটো আরেকটা বৈশিষ্ট্য। তাহলে এখানে টোটাল কয়টা বৈশিষ্ট্য পাইলা? টোটাল 2টা বা এক জোড়া বৈশিষ্ট্য পাইলা। আর লম্বা এবং খাটো এরা কি বিপরীতধর্মী, তার মানে এখানে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য পাইলা। তাহলে এখন এই যে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এদের উপর লক্ষ্য রেখে তিনি কি করেন? সংকরায়ন করেন। এবং সেই সংকরায়নের ক্ষেত্রে তিনি কি করেন? লম্বা উদ্ভিদের পরাগরেণুটা তিনি হচ্ছে খাটো উদ্ভিদের গর্ভমুণ্ডে প্রতিস্থাপন করে কৃত্রিম পরাগায়ন ঘটান। আর এদেরকে যেহেতু বাবা মা হিসেবে তিনি নিয়েছিলেন, এই জন্য এদেরকে বলা হয় প্যারেন্টাল বা P1, প্যারেন্ট মানে বাবা মা, প্যারেন্টাল বা P1 যৌন বলা হয়। তো এদের মধ্যে ক্রস করিয়ে তিনি হচ্ছে প্রথম জেনারেশনে বা ফার্স্ট ফাইলিয়াল জেনারেশনে সবগুলা মটরশুঁটি উদ্ভিদে তিনি লম্বা পেয়েছিলেন। পরবর্তীতে ফার্স্ট ফাইলিয়াল জেনারেশনের হচ্ছে কিছু সদস্যদেরকে বাবা আর কিছু সদস্যদেরকে মা হিসেবে নিয়ে আবার ক্রস করে সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্য বংশধর বা F2 জনুতে তিনি 1064টা মটরশুঁটি উদ্ভিদের মধ্যে মোটামুটি 787টা হচ্ছে লম্বা আর 277টা হচ্ছে তিনি খাটো, অর্থাৎ মোটামুটি হিসাব করলে 3:1 অনুপাত পান। এরকম তিনি এখানে তো একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে করছে। পরবর্তীতে তিনি একই পরীক্ষা অন্য আরেক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে করেও একই রেজাল্ট পাইছে। এরকম করে তিনি 7 বার করছে, 7 বার 7টা ভিন্ন ভিন্ন জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপরে লক্ষ্য রেখে তিনি পরীক্ষা করে একই রেজাল্ট পাইছে। ঠিক আছে, এই জিনিসটাকেই পরবর্তীতে মেন্ডেল বলছে মনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন তিনি নাম দিছে। তাহলে এই জিনিসটাকে কি বলা হয়? মনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন। তাহলে এখান থেকে আরেকটা নতুন জিনিস শিখলা, মনোহাইব্রিড ক্রস। তাহলে মনোহাইব্রিড, দেখো মনো শব্দের মানে কি? এক। তাহলে এখানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল, এই জন্য এটাকে হচ্ছে মনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন বলা হয়। দেখছো, এক, সবগুলো এক। তাহলে মনো মানে এক, এই জন্য এটাকে হচ্ছে মনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন বলা হয়, কারণ এখানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল, এই জন্য মনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পারবো। আচ্ছা, এবার আসো পরবর্তীতে মেন্ডেল কি করছে? 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে 2 জোড়া বিপরীত ধর্মী মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে। তাহলে তার রেজাল্ট হচ্ছে এইটুকুই। এরপরে মেন্ডেল কি করছে? 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে তিনি গবেষণা শুরু করছে, অর্থাৎ 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এটা আমি একটু দেখাই। তো পরবর্তীতে তিনি কি করেছেন? 2
বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে তিনি ক্রস করানো শুরু করেছেন। এবার তো এক জোড়া করাইছিল, এরপরে তিনি করছে 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য যুক্ত মটরশুঁটি গাছ নিয়ে। এখন আমাকে একটা কথা বলো যে 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য যুক্ত মটরশুঁটি গাছ নিয়ে তিনি যে গবেষণাটা করছে, হ্যাঁ, তাহলে 2 জোড়া মানে কি? 2 জোড়া মানে 4টা। তাহলে এখানে বৈশিষ্ট্য আছে কয়টা? বৈশিষ্ট্য আছে হচ্ছে 4টা। তাহলে সেই 4টা বৈশিষ্ট্য কি কি? তিনি এবার যেটা করছে যে একটা মটরশুঁটি গাছের বীজ, হ্যাঁ, বীজটা হচ্ছে গোল, একটা মটরশুঁটি গাছের বীজটা হচ্ছে এবার গোল এবং হলুদ কালার, গোল এবং হলুদ কালার। আর আরেকটা মটরশুঁটি উদ্ভিদের যে বীজটা, সেই বীজটা হচ্ছে এবার একটু এরকম আঁকাবাঁকা, আঁকাবাঁকা মানে হচ্ছে কুঞ্চিত, কুঞ্চিত এবং হচ্ছে এটা কালারটাও মনে করো সবুজ। তাহলে বলো তো, গোল একটা বৈশিষ্ট্য, তার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত, মানে একটা জিনিস গোল আর একটা হচ্ছে আঁকাবাঁকা, তাহলে এটা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। আবার হলুদ একটা বৈশিষ্ট্য, এই বীজটার কালার মনে করো হলুদ আর আরেকটার বীজের কালার হচ্ছে সবুজ, এটাও কিন্তু বিপরীত বৈশিষ্ট্য। তাহলে এখানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এখানে আরও এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, তাহলে টোটাল কয় জোড়া হলো? 2 জোড়া। তাহলে টোটাল 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত মটরশুঁটি গাছ নিয়ে তিনি আবার একটা পরীক্ষা করেন। এই পরীক্ষাতে যেটা হয় যে সে আগের মতোই তিনি কৃত্রিম পরাগায়ন ঘটান। কৃত্রিম পরাগায়ন ঘটানোর কারণে F1 জনুতে, মানে প্রথম বংশধরে যতগুলো মটরশুঁটি গাছ হয় সবগুলো মটরশুঁটি গাছের বীজ ছিল গোল হলুদ। তাহলে F1 জনুতে বা ফার্স্ট ফাইলিয়াল জেনারেশনে যে যতগুলো মটরশুঁটি উদ্ভিদ হয় সবগুলো মটরশুঁটি উদ্ভিদের বীজ ছিল গোল হলুদ। পরবর্তীতে যে F1 জনুর কিছু সদস্যদেরকে বাবা আর কিছু সদস্যদেরকে হচ্ছে মা হিসেবে নিয়ে আবার সংকরায়ন করাইলে দ্বিতীয় যে বংশধর অর্থাৎ F2 জনু, সেই F2 জনুতে হচ্ছে গোল হলুদ পাওয়া যায় হচ্ছে 9টা, গোল সবুজ পাওয়া যায় হচ্ছে 3টা, কুঞ্চিত হলুদ পাওয়া যায় 3টা, আর হচ্ছে কুঞ্চিত সবুজ পাওয়া যায় একটা। অর্থাৎ F2 জনুতে গোল হলুদ যদি 9টা পাওয়া যায়, গোল সবুজ পাওয়া যায় 3টা, কুঞ্চিত হলুদ পাওয়া যায় 3টা, আর হচ্ছে কুঞ্চিত সবুজ পাওয়া যায় একটা। অর্থাৎ তখন একটা ভিন্ন আর একটা হচ্ছে অনুপাত পাওয়া যায়, যে অনুপাতটা হচ্ছে 9:3:3:1। এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের হচ্ছে তোমার অনুপাত। তাহলে বুঝতে পারছো যে 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করে প্রথম জেনারেশনে বা ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন বা F1 জনুতে সবগুলো মটরশুঁটি গাছেরই বীজগুলা গোল এবং হলুদ হয়। এখন তাদেরকে নিয়ে কি করেন? তাদেরকে নিয়ে হচ্ছে তিনি আবার একটা সংকরায়ন করলে দ্বিতীয় বংশধরে অর্থাৎ সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন বা F2 জনুতে হচ্ছে 9টা যদি গোল হলুদ বীজযুক্ত মটরশুঁটি পাওয়া যায়, তাহলে 3টা পাওয়া যায় হচ্ছে গোল সবুজ, 3টা পাওয়া যায় হচ্ছে কুঞ্চিত হলুদ, আর একটা পাওয়া যায় হচ্ছে কুঞ্চিত সবুজ বৈশিষ্ট্য। অর্থাৎ তখন অনুপাতটা চলে আসে 9:3:3:1। এই পরীক্ষাকেই মেন্ডেল নাম দিয়েছে হচ্ছে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন। এটাকেই মেন্ডেল কি নাম দিয়েছে? এটাকেই মেন্ডেল নাম দিয়েছে ডাইহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন। তাহলে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন। ডাই মানে 2, তার মানে 2 জোড়া, দ্বি মানে 2 জোড়া। তাহলে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন হচ্ছে 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত মটরশুঁটি গাছের মধ্যে যেই ক্রস করা হয় সেটাকে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন বলে। আর ক্রস করা মানে তো বুঝতেছো, ক্রস করা মানে হচ্ছে সংকরায়ন করা, অর্থাৎ একটা ফুলের পরাগরেণু অন্য আরেকটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়া, এটাকেই সংকরায়ন বা হচ্ছে পরাগায়ন বলা হয়। ঠিক আছে? ক্রস করা মানে উদ্ভিদের কি হওয়া? যৌন প্রজনন হওয়া, যদি আরো সহজ কথায় যদি বলি। ঠিক আছে? এই হয়েছে অবস্থা। তাহলে পারা যাবে না? তাহলে পরীক্ষায় কিন্তু আসতে পারে যে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন কাকে বলে। তাহলে বায়োলজি পড়ার টেকনিকটা কি? অনেকে মুখস্থ করবে, মুখস্থ করে কিন্তু কখনো বায়োলজি হয় না। মুখস্থ করবে 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপরে লক্ষ্য রেখে যেই ক্রস বা যেই সংকরায়ন বা যেই পরাগায়ন করা হয় তাকে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন বলে। মুখস্থ করার কিছু নাই। তুমি চিন্তা করো যে এখানে কিওয়ার্ড আছে 2টা, যে 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এটা একটা কিওয়ার্ড, আর একটা কিওয়ার্ড হচ্ছে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন। এখন তুমি নিজের ভাষায় লেখো 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপরে লক্ষ্য রেখে যেই সংকরায়ন বা যেই ক্রস ঘটানো হয় তাকেই ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন বলে। ডাই মানে 2 বা দ্বি মানে 2, তার মানে এখানে 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকবে। দেখছো? এইভাবে
কিওয়ার্ড ধরে মনে রাখবা, আর শব্দ ভেঙে ভেঙে শব্দের অর্থ যদি জানো যে ডাই মানে দুই, এমনিতেই বুঝতেছো যে এখানে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকবে। এইভাবে কিওয়ার্ড দিয়ে আর শব্দের অর্থ জেনে বায়োলজি যদি মনে রাখতে পারো একদম ইজি, তোমার মুখস্থ করার কোনো প্রেশারই নাই। জাস্ট 2-3টা শব্দ মনে রাখবা, পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে তুমি একবারে কোপায় লিখতে পারবা, একবারে ফুল মার্কস পাচ্ছ। আর তোমার বন্ধু তোতা পাখির মতো মুখস্থ করতেছে না বুঝা, দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপরে লক্ষ্য রেখে যেই ক্রস করা হয় তাকে ডাইহাইব্রিড ক্রস বলে, ওটা 3 বার 5 বার 10 বার পড়তেছে, আর তোমার 1 মিনিটেই মানে 1 মিনিটকে তোমার 30 সেকেন্ডেই পড়া শেষ। ডাই মানে দুই, তাহলে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকবে একটা কিওয়ার্ড, আর একটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। তাহলে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপরে লক্ষ্য রেখে যেই ক্রস হয় বা যেই সংকরায়ন হয় বা যেই পরাগায়ন হয় সেটাই ডাইহাইব্রিড ক্রস। তোমার 30 সেকেন্ডে পড়া শেষ, আরও 5 মিনিট ধরে মুখস্থ করতেছে, তাহলে তুমি আগায় গেলা, পড়া স্পিডও বাড়লো, প্রেশারও কম পড়লো মাথার উপরে, আলটিমেটলি তোমার এটা বেশি দিন মনেও থাকবে, কারণ তুমি বুঝে পড়ছো, মনেও থাকবে বেশি, বুঝে কিওয়ার্ড দিয়ে মনে রাখছো। দ্যাটস ইট। এইটা হচ্ছে বায়োলজি পড়ার হচ্ছে সবচেয়ে সেরা টেকনিক আর কি, ঠিক আছে? ওকে, তাহলে পারা যাবে। তাহলে এগুলো যদি আমরা পারি, আচ্ছা এবার আসো তাহলে তাহলে মেন্ডেলের ইগুলা পড়লাম, আর এই যে মেন্ডেলের গবেষণা এবং ফলাফল যে পরীক্ষার মাধ্যমে প্রকাশ করা যায়, গবেষণা এবং ফলাফলটা যে পরীক্ষার মাধ্যমে হচ্ছে তোমার প্রকাশিত হয়, গবেষণা ফলাফলটা এটাই একত্রে হচ্ছে তোমার মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স নামে পরিচিত, ঠিক আছে? পারা যাবে। আচ্ছা এখন আসো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স যদি আমরা পড়ে ফেলি, এখন আসো পরীক্ষার জন্য মেন্ডেল কেন মটরশুঁটি গাছ বেছে নিয়েছিল এবং মেন্ডেলের পরীক্ষাটা কেন সফল হয়েছিল, মানে পরীক্ষার জন্য কেন মেন্ডেল হচ্ছে তোমার মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে এবং কেন তার গবেষণা লব্ধ ফলাফলটা হচ্ছে সফল হয়েছে, চল আমরা একটু দেখি, একবার দুইবার দেখি। আচ্ছা এটা না, এটা না, তাহলে পরীক্ষার জন্য আচ্ছা না ঠিক আছে, এখানে নাই, আমরা এটা অ্যাড করি নাই, ঠিক আছে, মুখে মুখেই বলে দিই। তাহলে এটাও গল্পের মতোই, মনে রাখবে, একবার রিডিং দিবা, সহজ, এইগুলা কঠিন কিছু না। তাহলে পরীক্ষার জন্য হচ্ছে মটরশুঁটি গাছ, হ্যাঁ এইটা মনে করো যে হচ্ছে যে মটরশুঁটি গাছগুলা তোমার কেন নিছে। প্রথম কথা হচ্ছে মটরশুঁটি গাছ হচ্ছে এক বর্ষজীবী, শুনতে থাকো একবার এমনিতেই পারবা। মটরশুঁটি গাছ হচ্ছে এক বর্ষজীবী, তার মানে এরা বাঁচেই 1 বছর। তো যেহেতু মটরশুঁটি গাছ হচ্ছে 1 বছর বাঁচে, মটরশুঁটি গাছ যেহেতু তোমার 1 বছর বাঁচে, এই জন্য খুব দ্রুত হচ্ছে রেজাল্ট পাওয়া যায়। নিশ্চয়ই তুমি এমন কোনো গাছ নিয়ে গবেষণা করবা না যেই গাছ থেকে বংশধর তৈরি হইতে 100 বছর লাগে। যেমন বাঁশ গাছ জীবনে মাত্র একবার ফুল দেয়, 100 বছর বাঁচলে সে একবার ফুল দেয়। একটা মানুষকে এখন 100 বছর বাঁচবে, তাহলে তুমি বাঁশ গাছ নিয়ে তুমি যদি গবেষণা করো 100 বছর তোমার ওয়েট করতে হবে, সে একবার ফুল দিবে, কখন ফুল দিবে, কখন তুমি পরাগায়ন করবা, কখন তুমি রেজাল্ট দেখবা, ওই 100 বছরও তুমি দেখতে পারবা না, তুমি তার আগেই ভূত হয়ে গেছো ময়রা, ঠিক আছে? তার মানে কি করতে হবে, এই জন্য মটরশুঁটি গাছ নিছে, কারণ মটরশুঁটি গাছ হচ্ছে 1 বর্ষজীবী। 1 মানে 1, বর্ষ মানে বছর, জীবী মানে জীবন ধারণ করা। মটরশুঁটি গাছ হচ্ছে 1 বছর পর্যন্ত জীবন ধারণ করে, 1 বছর পর্যন্তই থাকে, তারপরে মারা যায়। এই জন্য 1 বর্ষজীবী হয়, 1 বছরের মধ্যেই তুমি সব ধরনের রেজাল্ট পেয়ে যাবা। তো রেজাল্টটা তুমি দ্রুত পাচ্ছ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড জিনিসটা হচ্ছে মটর গাছের প্রত্যেকটা জনু, হ্যাঁ প্রত্যেকটা জনুর হচ্ছে আয়ুষ্কাল অনেক কম, মানে এরা খুব কম বছরই বাঁচে, এই জন্য খুব দ্রুত হচ্ছে রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা থার্ড জিনিসটা হচ্ছে মটর গাছ হচ্ছে উভলিঙ্গ, মটরশুঁটি গাছ হচ্ছে উভলিঙ্গ, ঠিক আছে? অর্থাৎ একই গাছে পুরুষ ফুলও আছে, স্ত্রী ফুলও আছে, ঠিক আছে, উভলিঙ্গ। বা একই ফুলের মধ্যে হচ্ছে তোমার পরাগরেণু আছে, আবার হচ্ছে তোমার কি গর্ভপত্রও আছে, দুটোই আছে, এই জন্য উভলিঙ্গ। উভলিঙ্গ হওয়ার কারণে স্বপরাগায়ন ঘটে। আচ্ছা হোয়াট ইজ স্বপরাগায়ন? দেখো তাহলে মটর গাছ হচ্ছে একটা উভলিঙ্গ। আচ্ছা উভলিঙ্গ জিনিসটা কি, এটা তো বুঝতেই পারতেছো যে মটর গাছ হচ্ছে উভলিঙ্গ, অর্থাৎ একই গাছের মধ্যে তোমার কি আছে, একই গাছের যে ফুল আছে সেই ফুলের মধ্যে হচ্ছে তোমার পরাগরেণু আছে, সেই ফুলের মধ্যে তোমার পরাগরেণু আছে, আবার হচ্ছে তোমার গর্ভাশয়ও আছে, এই জন্য সে উভলিঙ্গ আর কি। আচ্ছা তো উভলিঙ্গ হওয়ার কারণে সুবিধাটা হচ্ছে এখানে সহজেই স্বপরাগায়ন হয়, এখানে সহজেই কি হয়, এখানে সহজেই হচ্ছে স্বপরাগায়ন হয়। কেমনে তুমি চিন্তা করো, ধরো এটা একটা ফুল, আমি তো ফুল আঁকতে পারি না, কি আঁকলাম,
ফুলের পাপড়ি, কি আঁকলাম আসলে? ফুল, আচ্ছা এটা একটা ফুল, ঠিক আছে একটা ফুল। খুবই ভালো আমি ছবি আঁকি, আমি জানি, আমি লিওনার্দো দা ভিঞ্চির থেকে অনেক সুন্দর ছবি আঁকি, যাই হোক এটা একটা ফুল। আচ্ছা তাহলে এটা যদি একটা ফুল হয়, আচ্ছা কি আঁকলাম আমি নিজেই আসলে চিনতেছি না। তাহলে এই একই ফুলের মধ্যে তোমার কি আছে? পরাগরেণু আছে, আবার হচ্ছে গর্ভাশয় আছে। সো দেখা যায় কি যে একই ফুলের যে পরাগরেণু, ধরো এই হলুদ এই সবুজটা হচ্ছে পরাগরেণু, তাহলে একই ফুলের পরাগরেণু ওই ফুলেরই তোমার গর্ভদণ্ডে আপতিত হয়, বা ওই ফুলেরই গর্ভমুণ্ডে আপতিত হয়। গর্ভমুণ্ডে আপতিত হয়, গর্ভমুণ্ডে আপতিত হয়ে তোমার পরাগায়ন হয়। তার মানে নিজেই নিজের পরাগরেণু দ্বারা হচ্ছে পরাগায়ন হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় স্বপরাগায়ন। স্ব মানে কি? নিজে নিজে। তাহলে নিজেই একটা ফুল ওই একই ফুলের তোমার পরাগরেণু দ্বারা হচ্ছে পরাগায়ন হচ্ছে, অর্থাৎ নিজের পরাগরেণু এসে তার গর্ভমুণ্ডের উপর পড়তেছে, গর্ভমুণ্ডের উপরে পড়ে হচ্ছে পরাগায়ন ঘটতেছে। তাহলে নিজেই নিজের ফুল দ্বারা পরাগায়ন হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় স্বপরাগায়ন। স্ব মানে নিজে নিজে। তাহলে মটরশুঁটি গাছেই স্বপরাগায়ন হয়। এই স্বপরাগায়ন হওয়ার কারণে বাইরে থেকে এখানে পরাগায়নের চান্স হচ্ছে খুব কম, যেহেতু সে নিজেই নিজেকে পরাগায়ন করতে পারে, তাহলে বাইরে থেকে এসে পরাগায়ন করার চান্স কম। সো বাইরে থেকে এসে কেউ ঝামেলা করার চান্স কম, মানে তুমি রেজাল্টটা হচ্ছে নিখুঁত রেজাল্ট পাবা। মানে স্বপরাগায়ন হচ্ছে নিজেই নিজেকে পরাগায়ন করার কারণে বাইরে থেকে কোনো পরাগরেণু এসে একে পরাগায়ন করার চান্স খুব কম। কারণ যদি বাইরে থেকে কোনো একটা পরাগরেণু এসে যদি এখন এটাকে পরাগায়ন করে, প্রবলেমটা যেটা হইতো যে আমাদের রেজাল্ট একটু উল্টাপাল্টা হয়ে যেত, যে বাইরে থেকে কে না কে আসছে, কোন না কোন ফুলের পরাগরেণু আসছে, আইসা এটাকে পরাগায়ন করলে রেজাল্ট চেঞ্জ হয়ে যাওয়ার একটা চান্স ছিল। কিন্তু মটর গাছে স্বপরাগায়ন হওয়ার কারণে নিজেই নিজের ফুলকে পরাগায়ন করে ফেলে, এই জন্য বাইরে থেকে কেউ এসে পরাগায়ন করার চান্স খুব কম, ফলে রেজাল্টে ভেজাল হওয়ার চান্স খুব কম। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আবার মটরশুঁটি গাছের যে ফুলগুলা, সেই ফুলগুলা হচ্ছে আকারেও হচ্ছে অনেক বড়, ঠিক আছে? ফুলগুলা হচ্ছে আকারেও খুব বড়। সো আকারে বড় হওয়ার কারণে তুমি সহজে পরপরাগায়নও করতে পারো, অর্থাৎ অন্য কোনো মটরশুঁটি গাছের পরাগরেণু নিয়ে এসে তুমি আরেকটা মটরশুঁটি গাছের হচ্ছে গর্ভমুণ্ডে স্থাপন করেও দিলেও কোনো সমস্যা নাই, কারণ ফুলগুলা সাইজে অনেক বড়। তো ফুলগুলা সাইজে বড় হয়, তুমি হাত দিয়ে বা কাঁচি দিয়ে মনে করো একটা পরাগরেণু কেটে নিয়ে আরেকটা ফুলের গর্ভমুণ্ডে খুব সহজেই স্থাপন করে দিয়ে আসতে পারবা, কারণ ফুলের সাইজ বড়। তুমি চিন্তা করো, ফুল যদি এখন অনেক ছোট হইতো, ছোট হইলে তোমার জন্য এটা অনেক টাফ হইতো, কিন্তু যেহেতু ফুলের সাইজ অনেক বড়, সো তুমি সহজেই অন্য আরেকটা মটরশুঁটি গাছের পরাগরেণু নিয়ে আরেকটা গাছের গর্ভমুণ্ডে তুমি স্থাপন করে দিয়ে আসতে পারবা সহজেই। এই কারণে পরপরাগায়ন যদি চাও সেটাও সম্ভব। আবার মটরশুঁটির পরাগায়নের কারণে যতগুলো বংশধর তৈরি হয়, সবগুলো বংশধর হচ্ছে উর্বর প্রকৃতির হয়, উর্বর বা ফার্টাইল, অর্থাৎ এরা নিজেরা পরাগায়নের মাধ্যমে যতগুলো বংশধর তৈরি করে, সবগুলো বংশধরই হচ্ছে পরবর্তীতে আরো নতুন নতুন বংশধর তৈরি করতে পারে। মানে এরা সবাই হচ্ছে উর্বর বা ফার্টাইল, মানে কেউ বন্ধা হয় না, যে তুমি পরাগায়ন করছো, পরাগায়ন করার পরে একটা জেনারেশন আসছে, সেই জেনারেশনটা বন্ধা, এখান থেকে আর কিছু হচ্ছে না, এরকম হয় না। অর্থাৎ এদের মধ্যে তুমি যতই পরাগায়ন করো, সবাই হচ্ছে তোমার উর্বর হয়। এই জন্য ইচ্ছা মতো পরাগায়ন করলেও এরা পরবর্তী বংশধর সৃষ্টি করতে পারে, সো রেজাল্ট আসার চান্স খুব বেশি। এই সমস্ত কারণে হচ্ছে মেন্ডেল মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে, ঠিক আছে? ওকে, তাহলে পারা যাবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা পারবো। এখন আসা হচ্ছে মেন্ডেলের হচ্ছে জিনতত্ত্বের কতগুলো হচ্ছে এখন আমাদের শব্দের ব্যাখ্যা লাগবে। তাহলে জিনতাত্ত্বিক বেশ কিছু হচ্ছে কি লাগবে, শব্দের হচ্ছে এখন আমাদের একটু ব্যাখ্যা লাগবে, সেই ব্যাখ্যাগুলো হচ্ছে আমরা এখন একটু দেখব। আচ্ছা, তাহলে জিনতাত্ত্বিক বেশ কিছু শব্দের ব্যাখ্যা। মেন্ডেল যেই উপাদানকে দায়ী করছে, আচ্ছা এখন এই যে মেন্ডেলের যে জিনিসগুলা, হ্যাঁ, মেন্ডেলের মনে করো যেই জিনিসগুলা, এই জিনিসগুলোর পিছনে মেন্ডেল হচ্ছে এখন বেশ কিছু ফ্যাক্টরকে হচ্ছে তিনি দায়ী করছে। কি করছে? বেশ কিছু তিনি হচ্ছে ফ্যাক্টর বা মানে ফ্যাক্টরকে দায়ী করছে, যে কেন এরকম বংশ পরম্পরা 3 ভাগ হচ্ছে তোমার লম্বা, 1 ভাগ খাটো হচ্ছে, কেন এরকম 9:3:3:1 এই অনুপাতগুলা কেন হচ্ছে। মেন্ডেলের পিছনে হচ্ছে একটা এক জোড়া ফ্যাক্টরকে দায়ী করছে। তিনি বলছেন যে প্রত্যেকটা চারিত্রিক বৈশিষ্ট্য না, আসলে যে কোনো বৈশিষ্ট্য, যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের পিছনে তিনি এক জোড়া ফ্যাক্টর দায়ী, এরকম একটা কথা তিনি বলে গেছে।
তাহলে মেন্ডেল কি প্রমাণ করে গেছে? তার গবেষণালব্ধ ফলাফল থেকে মেন্ডেল বলে গেছে এই যে রেজাল্টগুলো আসতেছে, এই যে বিপরীত ধর্মী যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে, সেই প্রত্যেকটা বৈশিষ্ট্যের পিছনে একজোড়া ফ্যাক্টর দায়ী। কিন্তু সেই ফ্যাক্টরগুলো কি, এগুলা কোথায় থাকে, এই সম্পর্কে বিস্তারিত কোনো জিনিস মেন্ডেল বলে যেতে পারে নাই। কিন্তু পরবর্তীতে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে মেন্ডেল প্রত্যেকটা বৈশিষ্ট্যের পিছনে যে একজোড়া ফ্যাক্টরকে দায়ী করেছিল, সে একজোড়া ফ্যাক্টর আর কিছুই না, সে একজোড়া ফ্যাক্টরই আসলে জিন ছিল। ঠিক আছে, তাহলে বুঝছো? তাহলে এখন আসো, হোয়াট ইজ জিন? আচ্ছা, জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলে। তাহলে এখন আসো, জিন কি? তাহলে জিনের বেশ কিছু সংজ্ঞা আছে। জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলে। একবারে সবচেয়ে যদি সহজ কথায় তুমি সংজ্ঞা দিতে চাও, তাহলে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক তাহলে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলে। আর যেহেতু জিন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক, তার মানে জিনকেই আমরা বলতে পারি আসলে বংশগতির ধারক ও বাহক। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বংশগতির ধারক ও বাহক। আচ্ছা, কেন এটাকে বংশগতির ধারক ও বাহক বলবো? দেখো, সিম্পলি চিন্তা করো, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক জিন। তাহলে ধরো এই যে আমার চুলের রং যে কালো, এটা একটা বৈশিষ্ট্য, তাহলে এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের পিছনে কি আছে? একটা জিন আছে। এখন আমার চুলের রং যে কালো, এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের পিছনে যেই জিন আছে, সেই জিন যদি আমার শরীর থেকে বংশানুক্রমে আমার ছেলে বা মেয়ের মধ্যে যদি সঞ্চারিত হয়, তাহলে কিন্তু আমার ছেলে বা মেয়ের চুলের রঙও কি হবে? কালো হবে। তাহলে জিন আলটিমেটলি কি করতেছে? তাহলে বংশগতিক বৈশিষ্ট্যগুলোকে সে ধারণ করতেছে। আবার বাহক কেমনে? যে আমার থেকে বৈশিষ্ট্যগুলো আমার ছেলে মেয়ের মধ্যে সে বহন করে নিয়ে যাচ্ছে। এই জন্য জিনকে বংশগতির ধারক ও বাহকও বলা হয়। সিম্পল ব্যাখ্যা, যে আমার চুলের রং কালো, এটাও তো একটা বৈশিষ্ট্য। তাহলে সকল বৈশিষ্ট্যের, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক যদি জিন হয়, তাহলে আমার চুলের রং কালো, এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের পিছনেও একটা জিন আছে। এখন সেই জিনটা যদি বংশ পরম্পরায় আমার থেকে আমার ছেলে বা মেয়ের মধ্যে চলে যায়, তাহলে আমার ছেলে বা মেয়ের চুলের রঙও কিন্তু কালো হবে। তাহলে জিন কি করতেছে? তাহলে বংশগতিকে ধারণ করতেছে। আমার চুলের রং কালো, সেই জিনিসটাকে সে ধারণ করতেছে এবং আমার দেহ থেকে বংশ পরম্পরায় আমার ছেলে মেয়ের মধ্যে এই বৈশিষ্ট্যটাকে বহন করে নিয়ে যাচ্ছে। এই জন্য জিন বংশগতির ধারক ও বাহক বলা যায়, অনেকভাবে বলা যায়। এবার আসো, জিন কই থাকে? বলো, জিন কই থাকে? বলো। এখন আসো, জিন থাকে ক্রোমোজোমে। ক্রোমোজোম কই থাকে? বলো। নিউক্লিয়াসের ভিতরে। কঠিন একটা প্রশ্ন করলাম যে ঢাকা কোথায় অবস্থিত? বাংলাদেশে। বাংলাদেশ কোথায় অবস্থিত? দক্ষিণ এশিয়ায়। দক্ষিণ এশিয়ায় কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কই অবস্থিত? পৃথিবীতে। ব্যাপারটা এরকম। দেখো, তাহলে প্রথম কথা একটা কোষ, তাহলে একটা কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। সেই নিউক্লিয়াসের ভিতরে থাকে কি? ক্রোমোজোম। সেই ক্রোমোজোমের আবার মোটামুটি অর্ধেকই তোমার ডিএনএ দিয়ে তৈরি। তার মানে ক্রোমোজোমের ভিতরে থাকে আবার একটু যদি জুম করি, ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ। আবার যদি আমরা ডিএনএ কে যদি আর একটু জুম করি, সেই ডিএনএর একটা নির্দিষ্ট অংশকেই তোমার বলা হয় জিন। ধরো এটা একটা ডিএনএ, তাহলে জিন ডিএনএ অণুর একটা ক্ষুদ্র অংশ। ধরো এই পুরাটা একটা ডিএনএ অণু, তাহলে সেই ডিএনএ অণুর এখান থেকে এইটুকু পর্যন্ত একটা ক্ষুদ্র অংশ। এই ক্ষুদ্র অংশ মনে করো কোনো একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে জিন ডিএনএ অণুর একটা ক্ষুদ্র অংশ, যেটা জীবের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে, সেটাই জিন। বা আরেকভাবে বলা যায়, দেখো, জিন যেহেতু ডিএনএ অণুর একটা ক্ষুদ্র অংশ, এই জিন আলাদা করে তোমার জিনের মধ্যে কি হতে পারে? জিনের মধ্যে মিউটেশন ঘটতে পারে। তাহলে জিন ডিএনএ অণুর একটা ক্ষুদ্র অংশ, যেখানে আলাদা করে কি হতে পারে? মিউটেশন ঘটতে পারে। আচ্ছা, হোয়াট ইজ মিউটেশন? দেখো, তোমরা একটু ডিএনএ স্ট্রাকচার তো তোমরা পড়ছো, আচ্ছা ঠিক আছে, কোষের গঠন আমরা না পড়াই, কিন্তু মানে ডিএনএর তো বেসিক স্ট্রাকচার তো পড়ছো, যে ডিএনএ দ্বিসূত্রক। তাহলে এই যে একটা দ্বিসূত্রক ডিএনএ, সেই দ্বিসূত্রকের দেখো প্রত্যেকটা সুতায় কি আছে? প্রত্যেকটা সুতায় নাইট্রোজেন ঘটিত ক্ষারক আছে। ধরো এই সুতার এই জায়গাটায় একটা অ্যাডেনিন আছে, তাহলে তার নিচে মনে করো আরেকটা অ্যাডেনিন আছে, মনে করো তার নিচে মনে করো সাইটোসিন আছে, তার নিচে মনে করো গুয়ানিন আছে। তাহলে অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, তাহলে এগুলো মোটামুটি আছে। অ্যাডেনিন, তারপরে দেখো অ্যাডেনিন, তারপরে দেখো সাইটোসিন,
তারপরে দেখো গুয়ানিন। তাহলে এই যে সুতার মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালটা, যে প্রথমে একটা অ্যাডেনিন, তারপরে আরেকটা অ্যাডেনিন, তারপরে সাইটোসিন, তারপরে গুয়ানিন। তাহলে এই যে ডিএনএর প্রত্যেকটা সুতার মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো তো নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা, হ্যাঁ, এই সিরিয়ালটার মধ্যে যদি কোনো কারণে পরিবর্তন হয় তাকেই বলা হয় মিউটেশন। ধরো এই ডিএনএর এই সুতাটার মধ্যে একটা অ্যাডেনিন আছে, তার নিচে আরেকটা অ্যাডেনিন আছে, তার নিচে একটা সাইটোসিন আছে, তার নিচে মনে করো একটা গুয়ানিন আছে, এটা হচ্ছে এদের সিরিয়াল। এখন এই সিরিয়ালে কোনো কারণে চেঞ্জ হয়ে গেল। কেমনে চেঞ্জ হলো? এখানে মনে করো যে সাইটোসিনটা ছিল, সেই সাইটোসিনটা মনে করো কোনো কারণে চেঞ্জ হয়ে গেছে। মনে করো সেই সাইটোসিনটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, সেই সাইটোসিনের বদলে মনে করো এই জায়গায় একটা থায়ামিন বসছে। তাহলে এই যে ডিএনএর যে সূত্র, সেই সূত্রের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালটা, সেই সিরিয়ালে যদি কোনো চেঞ্জ হয়, যেখানে সাইটোসিন ছিল তার বদলে থায়ামিন বসছে, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়ালের যে কোনো পরিবর্তনকেই তোমার বলা হয় মিউটেশন। যে কোনো পরিবর্তনকে তোমার বলা হয় মিউটেশন। আর জিনের মধ্যে কি হয়? জিনের মধ্যেই হচ্ছে তোমার মিউটেশন হয়। কারণ তুমি বুঝতেছো, আস্ত একটা ডিএনএ, সেই ডিএনএর মধ্যে আবার অনেকগুলা কি থাকে? জিন থাকে। মনে করো এই পুরাটা হচ্ছে একটা ডিএনএর একটা অণু, এর মধ্যে এইটুকু মনে করো একটা জিন, এইটুকু মনে করো আরেকটা জিন, এইটুকু মনে করো আরেকটা জিন। তাহলে এই পুরা ডিএনএর মধ্যে কয়টা জিন আছে? 3টা জিন আছে। এই সবগুলা জিন মিলে কিন্তু একটা আস্ত ডিএনএ তৈরি করছে। তার মানে জিন হচ্ছে ডিএনএ অণুর একটা একক হিসেবে কাজ করে। তাহলে জিন হলো ডিএনএ অণুর একটা ক্ষুদ্র একক, যেখানে মিউটেশন হয়, রিকম্বিনেশন হয়, এটাও হচ্ছে জিন। তাহলে জিনের অনেকগুলা সংজ্ঞা পড়লাম। এবার আসো আরেকটা আধুনিক সংজ্ঞা পড়ি। আচ্ছা, জিন হচ্ছে যেহেতু ডিএনএর একটা ক্ষুদ্র অংশ বা একটা একক হিসেবে কাজ করে, তাহলে জিনের মধ্যেও কি আছে? নাইট্রোজেন ঘটিত ক্ষারকের একটা সিরিয়াল আছে, বা একটা কি আছে? নাইট্রোজেন ঘটিত ক্ষারকের একটা সিরিয়াল আছে বা একটা কোড আছে। বলো তো এই কোডটাকে কি বলে? এই কোডটাকে কি জেনেটিক কোড বলে না, বা জেনেটিক কোডন বলে না? আমরা পড়ছি কিন্তু। তাহলে ডিএনএতে যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালটা, এই যে অ্যাডেনিন, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, এরকম পরপর 3টা সিরিয়ালকে বলো তো কি বলে? পরপর 3টা সিরিয়ালকে হচ্ছে জেনেটিক কোড বলে। আমরা তো পড়ছি, 1 নম্বর চ্যাপ্টারটা আমরা পড়ছি না? আচ্ছা, আমরা এখানে না পড়াই, ঠিক আছে ভাই, কলেজে তো পড়ছি। বলতে পারো ভাই 1 নম্বর চ্যাপ্টার আপনি এখনো পড়ান নাই, ওইটাই সবার লাস্টে পড়াবেন। 1 নম্বরটা আমরা সবার লাস্টে পড়াবো, উল্টা আর কি সবকিছু। আচ্ছা, সমস্যা না। বাট এমনিতে তো হালকা তো আইডিয়া আছে যে দেখো, এটা যদি একটা ডিএনএ হয়, তাহলে মানে পুরাটা একটা ডিএনএ, তাহলে ডিএনএর একটা ছোট্ট একক হচ্ছে মনে করো জিন। তাহলে সেই ডিএনএর এই যে একটা ছোট্ট একক হচ্ছে তোমার জিন। তাহলে সেই জিনের মধ্যে দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষারকের কিন্তু একটা সিরিয়াল আছে। তাহলে এই যে জিনের মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মনে করো যে সিরিয়ালটা আছে, সেই সিরিয়ালে পরপর তিনটা নাইট্রোজেন ঘটিত ক্ষারককে হচ্ছে তোমার একত্রে কি বলা হয়? জেনেটিক কোড বলা হয়। তাহলে ধারণা করা হয় জিন হলো ডিএনএ অণুর সেই ছোট্ট একক, যেই ছোট্ট এককে এমন একটা জেনেটিক কোড আছে যেটা একটা পলিপেপটাইড চেইনকে হচ্ছে কোড করতে পারে। যেটা একটা কাকে কোড করতে পারে? পলিপেপটাইড চেইনকে হচ্ছে কোড করতে পারে। কঠিন লাগতেছে? যেটা একটা পলিপেপটাইড চেইনকে হচ্ছে কোড করতে পারে, সেটাই হচ্ছে জিন। তাহলে জিন হচ্ছে ডিএনএ অণুর একটা ক্ষুদ্র একক, যে এককের মধ্যে এমন একটা জেনেটিক কোড আছে, যে জেনেটিক কোডটা একটা পলিপেপটাইড চেইনকে কোড করতে পারে। হোয়াট ইজ পলিপেপটাইড? পলিপেপটাইড চেইন হচ্ছে এক ধরনের প্রোটিন গঠনকারী একটা চেইন। তাহলে আমরা এখন তুমি বলতে পারো এখান এটা থেকে আবার প্রোটিনের সম্পর্ক কই থেকে আসলো? সম্পর্ক আছে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়ছো না? যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হয়, এবং সেই এমআরএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়। তার মানে আলটিমেটলি প্রোটিন তৈরি হয় কি অনুযায়ী? এই জেনেটিক কোড অনুযায়ী। তাহলে আমি একটু তোমাদেরকে এখন 1 নম্বর চ্যাপ্টারের হালকা একটু বেসিক এখানে আসবে, আমি একটু বলি। দেখো, তোমরা মনোযোগ দিয়ে শুনো, খুব সহজেই বুঝতে পারবা। দেখো, আচ্ছা আমি কি বলতেছিলাম, দেখো মানে ব্যাপারটা আসলে খুব সিম্পল। দেখো, ধরো একটা পুরা ডিএনএর মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের একটা সিরিয়াল আছে। এই যে একটা ডিএনএর মধ্যে ধরো এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল আছে, তাহলে এরকম পরপর 3টা নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়ালকে এক একটা কি বলা হয়? জেনেটিক কোড বলা হয়। এগুলো তোমরা জানো যে পরপর 3টা নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়ালকে এক একটা কি বলা হয়? জেনেটিক কোড বলা হয়। তাহলে এটা একটা জেনেটিক কোড, এটা একটা জেনেটিক কোড। এই যে সুতার মধ্যে এ টি, তারপরে জি, এখানে ধরো এ আছে,
এখানে মনে করো সি আছে, তাহলে সিরিয়ালটা দেখো AAT GAC, এটাই লিখছি আমি। আচ্ছা, এর মধ্যে পরপর 3টা নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল আছে, সেই পরপর 3টা নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়াল মিলে এক একটা কি তৈরি করে, এক একটা হচ্ছে তোমার জেনেটিক কোড তৈরি করে। তাহলে এটা একটা জেনেটিক কোড। আবার খেয়াল করে দেখো, এটা আরেকটা জেনেটিক কোড। মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, আর কিছু না। আচ্ছা, এখন এই যে জেনেটিক কোড, এই সিরিয়াল অনুযায়ী তোমার কি হয়, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। তাহলে এই জেনেটিক কোডের যে সিরিয়ালটা, এই সিরিয়াল অনুযায়ী ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এই ডিএনএ থেকে তাহলে এই যে এমআরএনএ তৈরি হচ্ছে, এই সিরিয়াল অনুযায়ী বা জেনেটিক কোড অনুযায়ী, এই প্রক্রিয়াকেই বলা হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। তাহলে আজকে তোমরা ট্রান্সক্রিপশন একটু বুঝে ফেলবা। তাহলে জেনেটিক কোডের সিরিয়াল অনুযায়ী এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে তোমার বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলা হয়? ট্রান্সক্রিপশন। এবার আসো, তাহলে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এই কোড থেকে এমআরএনএ তৈরি হলো। সেই এমআরএনএটা, এটার কিন্তু আসলে একটা কপি, এই কোডেরই একটা কপি হচ্ছে এমআরএনএ, ফটোকপি মনে করো। এখন সেই ফটোকপি অনুযায়ী পরবর্তীতে এমআরএনএ থেকে কোষের রাইবোজোমে যে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তাহলে সেই ফটোকপি বা এমআরএনএ থেকেই পরবর্তীতে কি হয়, কোষের রাইবোজোমে হচ্ছে প্রোটিন তৈরি হয়। তাহলে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ট্রান্সলেশন প্রক্রিয়া। তাহলে আজকে অনেক কিছুই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এই জেনেটিক কোড অনুযায়ী সেটাকে কপি করে, ফটোকপি করে ফার্স্ট এমআরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। পরে সেই ফটোকপি অনুযায়ী প্রোটিন বা পলিপেপটাইড চেইন তৈরি হয় ট্রান্সলেশন প্রক্রিয়ায়। তার মানে সকল নষ্টের মূল হচ্ছে আসলে জেনেটিক কোড। দ্যাট মিনস এই জেনেটিক কোডের ফটোকপি হচ্ছে এমআরএনএ, এই এমআরএনএর থেকেই পরবর্তীতে সেই ফটোকপি অনুযায়ী তৈরি হয় প্রোটিন। তার মানে আসলে জেনেটিক কোড অনুযায়ী প্রোটিন তৈরি হয়। এবার বুঝছো? আর এই জেনেটিক কোডটা ডিএনএতে থাকে, আর ডিএনএরই একক হচ্ছে তোমার জিন, আর এই ডিএনএর এককই হচ্ছে তোমার জিন। তার মানে জিনের মধ্যে কমপক্ষে এমন একটা জেনেটিক কোড থাকবে যেই জেনেটিক কোডটা একটা মিনিমাম পলিপেপটাইড চেইন বা প্রোটিন তৈরি করতে পারে। এটাকেও জিন বলে। এই জন্য সংজ্ঞাটিকভাবে দিচ্ছে যে জিন হচ্ছে ডিএনএ অণুর একটা ক্ষুদ্র একক, যেখানে এমন একটা জেনেটিক কোড থাকে যেটা একটা পলিপেপটাইড চেইন তথা প্রোটিনকে হচ্ছে কোড করতে পারে। ওইটুকু অংশটাই তোমার বলা হয় জিন। তার মানে ডিএনএর যতটুকু অংশের মধ্যে, ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে ডিএনএর ঠিক যতটুকু অংশের মধ্যে এমন একটা জেনেটিক কোড থাকবে যেই জেনেটিক কোড থেকে একটা পলিপেপটাইড চেইন বা একটা প্রোটিন তৈরি হয়, ওইটুকু অংশকেই তোমার বলা হয় একটা জিন। এবার বুঝছো? এটা হচ্ছে একবার আধুনিক সংজ্ঞা। তাহলে ক্লিয়ার? তাহলে কনসেপ্টটা কি ক্লিয়ার? দেখছো, এইটাই হচ্ছে তোমাদের মনে করো আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ছিল। মনে করো এইটুকু বুঝতে পারলেই ধরো তোমার কাছে অনেক কিছুই পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে এবার 1 নম্বর চ্যাপ্টারটা বুঝছো যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন কি, যে জেনেটিক কোড অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী তার একটা ফটোকপি তৈরি হয় এমআরএনএতে, এটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। আবার সেই ফটোকপি অনুযায়ী, মানে এই সিরিয়াল অনুযায়ী, মানে এটারই ফটোকপি করে এটা বানাইছে, তাহলে সেই ফটোকপি অনুযায়ী করতেছে মানে কি, আসলে তো এটারই সিরিয়াল করে পরে এখান থেকে প্রোটিন বা পলিপেপটাইড চেইন তৈরি হয়, এটাই হচ্ছে ট্রান্সলেশন। তার মানে জেনেটিক কোড অনুযায়ী আসলে প্রোটিন তৈরি হয়। আর এই জেনেটিক কোড কই থাকে? ডিএনএতে থাকে। তার মানে ডিএনএর সিরিয়াল অনুযায়ী আসলে প্রোটিন তৈরি হয়। আর এই প্রোটিনগুলাই কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাহলে এই প্রোটিনগুলো তৈরি হচ্ছে ডিএনএর সিরিয়াল অনুযায়ী, আবার প্রোটিনগুলো কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তার মানে আলটিমেটলি কোষের সকল কিছু নিয়ন্ত্রণ করে আসলে ডিএনএ, কারণ ডিএনএর সিরিয়াল অনুযায়ী আলটিমেটলি প্রোটিন তৈরি হয়, আর এই প্রোটিনগুলাই কোষের যাবতীয় কাজ সম্পন্ন করে। তার মানে কোষের সব কিছুকে কন্ট্রোল করে আসলে ডিএনএ, এভাবে আসছে। আর এখন ডিএনএর ঠিক যতটুকু ক্ষুদ্রতম এককের মধ্যে এমন একটা জেনেটিক কোড থাকবে যেই জেনেটিক কোড থেকে একটা পলিপেপটাইড চেইন বা একটা প্রোটিন তৈরি হয়, ওইটুকু অংশকেই তোমার বলা হয় একটা জিন। দ্যাটস ইট। তাহলে কি পারা যাবে? তাহলে আই হোপ পুরো বেসিকটা হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে জিনের কয়েকটা জিনিস পড়ছো। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক, বংশগতি ধারক ও বাহক, তারপর এটা হচ্ছে ডিএনএর একটা ক্ষুদ্র অংশ যেটা একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, বা এটা ডিএনএর একটা ক্ষুদ্র অংশ যেখানে মিউটেশন এবং রিকম্বিনেশন হয়, অথবা ডিএনএর একটা এমন ক্ষুদ্র অংশ যেই ক্ষুদ্র অংশে এমন একটা জেনেটিক কোড থাকে যেটা একটা পলিপেপটাইড চেইন বা প্রোটিনকে কোড করতে পারে, ওইটুকু ক্ষুদ্র অংশকে এক একটা জিন বলে। অনেকগুলা সংজ্ঞা, শেষ। এটাই মেন্ডেল এটারই নাম দিছে ফ্যাক্টর। বুঝছো? এই জিনিসটারই মেন্ডেল বলে গেছিল ফ্যাক্টর। মেন্ডেল বলছিল যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের পিছনে একজোড়া ফ্যাক্টর দায়ী, কিন্তু সেই একজোড়া ফ্যাক্টর কই থাকে, জিনিসটা কি, কোথা থেকে আসছে, মেন্ডেল এত ডিটেলস বলে যেতে পারে নাই। তিনি খালি বলছে যে একটা বৈশিষ্ট্যের পিছনে একজোড়া এরকম ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরটাই পরবর্তীতে গবেষণা করে প্রমাণ হয়েছে যে এই ফ্যাক্টরটাই আসলে জিন। তার মানে জিনই আসলে ফ্যাক্টর। ঠিক আছে, সুন্দর করে পড়ে ফেললাম। এবার আসো হচ্ছে লোকাস। লোকাস
তাহলে লোকাস শব্দটা কি? আচ্ছা, লোকাস শব্দের মানে হচ্ছে লোকাল। লোকাস শব্দের মানে কি? লোকাস শব্দের মানে হচ্ছে লোকাল, মানে তুমি মনে রাখার টেকনিক আর কি। লোকাস দিয়ে তুমি মনে রাখবা হচ্ছে লোকাল। যেমন কথায় কথায় বলি না যে ও তো এই এলাকার লোকাল, লোকাল ছেলে, মানে কি এই এলাকায় থাকে। তাহলে লোকাল মানে আসলে একটা জায়গাকে বোঝায়। লোকাল মানে তাহলে একটা নির্দিষ্ট জায়গাকে বোঝায়। ঠিক সেমভাবে ক্রোমোজোমে যেই নির্দিষ্ট জায়গায় হচ্ছে জিন অবস্থান করে সেই নির্দিষ্ট জায়গাকে তোমার বলা হয় লোকাস। ধরো মানব দেহে ক্রোমোজোমগুলা বলো তো জোড়ায় জোড়ায় থাকে না? এবার আসো মানব দেহে চলে আসি। মানব দেহে কয় জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া হচ্ছে ক্রোমোজোম আছে। তাহলে এই যে মানব দেহে টোটাল 23 জোড়া যে ক্রোমোজোম আছে, তোমরা একটা কাজ করে এই নোটটা হচ্ছে সুন্দর করে হচ্ছে জমা দিও, ঠিক আছে? খুব সুন্দর করে হচ্ছে এই নোটটা তোমরা জমা দিও আমাদের ডিএমসি স্টেশন গ্রুপে। তো বইলো যে কেমন লাগতেছে, রিভিউ দিও সুন্দর করে। আর অবশ্যই অবশ্যই হচ্ছে যে এগুলা কিন্তু পড়বা, আর সাথে হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে একটা সুন্দর হচ্ছে একটা রিভিউ দিবা যে আসলে ক্লাসগুলো কেমন লাগতেছে। নোটটা হচ্ছে জমা দিবা। যার নোট সবচেয়ে ভালো হবে আমরা তাকে হচ্ছে 50 টাকা হচ্ছে রিচার্জ করব। এর আগের ক্লাসেও কিন্তু আমরা করছি, বাট আমরা এটা যারটা ভালো হয়েছে তাকেই আমরা নক দিয়ে পুরস্কারটা দিয়ে দিই। ওপেনলি আর দিই না, যে দরকার কি, ওপেনলি দিলে অনেকের মন খারাপ হইতে পারে, বাট আমরা দেই, ঠিক আছে? আগের দিনও একজনকে দিছি, ঠিক আছে? নাম নাই বলি তো বুঝতেই পারতেছো। সো একটা সুন্দর রিচার্জ পাবা। আর তার থেকেও বড় কথা, এটা তোমাদেরকে আসলে উৎসাহ দেওয়ার জন্য আমি চেষ্টা করি যে তোমাদেরকে বিভিন্ন ধরনের গিফট বা পুরস্কার দেওয়ার মাধ্যমেই হোক বা যেভাবেই হোক তোমাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে। এতে করে তোমাদের দুই ধরনের উপকার হয়। একটা হচ্ছে সাময়িক উপকার, গিফট পাচ্ছ, ওইটা আসলে কিছুই না, কিন্তু এটা উৎসাহ দিয়ে তোমাদেরকে নোট করাচ্ছে যাতে তোমাদের পড়ালেখার উন্নতি হয়। কারণ একটা জিনিস যখন নোট করবা, সুন্দর করে বুঝে নোট করে যখন আপলোড করবা, আপলোড করতে গেলে কিন্তু মানুষ চিন্তা করে যে নোটের মধ্যে কোনো ভুল থাকলে তো অন্যরা ভুল ধরে ফেলবে। তার মানে কি, তুমি অনেক ঠিকঠাক করে নোট করবা। আর ঠিকঠাক করে নোট করতে গেলে তোমাকে সুন্দর করে পড়তে হবে, মানে তোমার পড়াটা হবে। আমার অ্যাকচুয়াল উদ্দেশ্য তুমি যাতে পড়ো, এটার জন্যই আসলে পুরস্কারটা দেওয়া, ঠিক আছে? তাহলে ঝটপট সুন্দর একটা নোট করে আমাদের ডিএমসি স্টেশন গ্রুপে দিয়ে দিও। আজকের ক্লাস এবং কালকের ক্লাসের উপরে যারা ভালো নোট দিবা তাদেরকে হচ্ছে যে কোনো একজনের 50 টাকা হচ্ছে রিচার্জ করব। কোয়ালিটি ভালো থাকতে হবে, ঠিক আছে? ভালো নোট করলে এমনিতেই মানুষের রিয়্যাক্ট এমনিতেই বেশি পড়ে, সমস্যা নাই। এবং সেখানে তোমার নাম, তোমার কলেজ নাম, আর অবশ্যই মানে লিখে দিও যে হচ্ছে শুভ্রতা 2.0 একাডেমিক বায়োলজি কোর্স, এটা লিখে দিও, হ্যাঁ? বা শুভ্রতা বায়োলজি কোর্স বা একাডেমিক বায়োলজি কোর্স, এটা লিখে দিলেও হবে। একটা হ্যাশট্যাগ দিও, মানে হ্যাশ দিয়ে সেখানে লেখো হচ্ছে শুভ্রতা, আবার আরেকটা হ্যাশ দিয়ে লেখো একাডেমিক বায়োলজি। পারবা না বানান লিখতে নাকি? লেখা তোমার নাম, কলেজ নাম, আর নোটটা জমা দিও। আর একটু ভালো ভালো কথা লিখিস আসলে কেমন উপকার হয়েছে আজকেরটা এবং আগামীকালের ক্লাসের যে নোটটা, এই দুইটা একসাথে দিও, হ্যাঁ? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, লোকাস কি? আচ্ছা, তো বলো তো আগে একটা কোষের ভিতরে কয় জোড়া হচ্ছে ক্রোমোজোম থাকে? মানব দেহে একটা কোষের ভিতরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। আচ্ছা, 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 23টা আসে হচ্ছে বাবার কাছ থেকে, 23টা আসে হচ্ছে মায়ের কাছ থেকে। আচ্ছা, এখন ধরে নাও এটা হচ্ছে বাবার 1 নম্বর ক্রোমোজোম। তাহলে বাবার 1 নম্বর ক্রোমোজোমের সাথে মায়ের 1 নম্বর ক্রোমোজোম হচ্ছে তোমার জোড়া বেঁধে থাকে। বলো তো এই জোড়াটাকে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম জোড় বলা হয়। আমরা পড়ছি, কোষ বিভাজনে পড়ছি যে মানব দেহের টোটাল ক্রোমোজোম আছে 23 জোড়া। তাহলে সেই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 23টা আসে বাবার কাছ থেকে, 23টা আসে মায়ের কাছ থেকে। তো দেখা যায় বাবার 1 নম্বর ক্রোমোজোমটা মায়ের 1 নম্বর ক্রোমোজোমের সাথে একটা জোড়া বেঁধে থাকে। এটাকে তোমার বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বা সমসংস্থ ক্রোমোজোম জোড়া। তাহলে এটা মনে করো একটা হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বা সমসংস্থ ক্রোমোজোম জোড়া। তাহলে সেই ক্রোমোজোম জোড়ার মনে করো এটা হচ্ছে নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট জায়গায় মনে করো জিন অবস্থান করে। তাহলে ক্রোমোজোমে ঠিক যেই নির্দিষ্ট জায়গায় জিন অবস্থান করে সেই নির্দিষ্ট জায়গাকে তোমার বলা হয় লোকাস। ওই যে মনে রাখতে বলছি, লোকাস মানে মনে রাখবা লোকাল। লোকাল মানে কি? একটা এলাকার লোকাল মানে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে, তার মানে নির্দিষ্ট জায়গা। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় জিন অবস্থান করে সেই নির্দিষ্ট জায়গাকে হচ্ছে লোকাস বলে। এবার আসো হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ। অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলতে কি বোঝায় দেখো। হোমোলোগাস ক্রোমোজোম কয়টা? 2টা বা 1 জোড়া। তাহলে একটা হচ্ছে বাবার কাছ থেকে, একটা আসে হচ্ছে মায়ের কাছ থেকে। তাহলে বাবার 1 নম্বর ক্রোমোজোমের যে নির্দিষ্ট লোকাস, তাহলে সেখানে একটা জিন অবস্থান করতেছে। আবার মায়ের 1 নম্বর ক্রোমোজোমের যে নির্দিষ্ট লোকাস, সেখানে একটা জিন অবস্থান করতেছে। তাহলে দেখো হোমোলোগাস ক্রোমোজোমের, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার যে নির্দিষ্ট লোকাসে যেই 2টা জিন অবস্থান করে সেই 2টা জিন
কে একটার আরেকটার কি বলে অ্যালিল বলে তাহলে বুঝছো এটা কি এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম জোড়া তাহলে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার এটা হচ্ছে নির্দিষ্ট লোকাস বা নির্দিষ্ট জায়গা তাহলে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে যেই দুইটা জিন অবস্থান করে সেই দুইটা জিনকে একটা আরেকটার হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে তাহলে সেই দুইটা জিনকে একটার আরেকটার কি বলে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে তাহলে কি বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে এরকম তার মানে অ্যালিল বা অ্যালিলোমর্ফ এটা কয়টা জিন দুইটা জিনকে কিন্তু একত্রে একটাকে আরেকটার অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে তার মানে এখান থেকে প্রমাণিত হয় জিন কয় জোড়া এক জোড়া সেই এক জোড়ার মধ্যে একটা থাকে বাবার ক্রোমোজোমে আরেকটা থাকে হচ্ছে মায়ের ক্রোমোজোমে অর্থাৎ জোড়ায় জোড়ায় অবস্থান করে ক্লিয়ার এই দুইটা জিনকে একটাকে আরেকটার অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে তাহলে বলো তো কয়টা অ্যালিল থাকে তাহলে কয়টা অ্যালিল বা অ্যালিলোমর্ফ থাকে দুইটা অ্যালিল বা অ্যালিলোমর্ফ থাকে আর এই দুইটা অ্যালিল বা অ্যালিলোমর্ফ মিলেই একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে দ্যাট মিন্স আমাদের একটা বৈশিষ্ট্যের পিছনে আসলে কয়টা জিন কাজ করে দুইটা অ্যালিল বা দুইটা জিন কাজ করে আসলে এই জন্য জিনগুলো জোড়ায় জোড়ায় কাজ করে ক্রোমোজোম যেহেতু জোড়ায় জোড়ায় এই জন্য জিনগুলো জোড়ায় জোড়ায় থেকে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে তাহলে কি বুঝছো আরেকবার বলি তাহলে এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া তাহলে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী যেই দুইটা জিন সেই দুইটা জিনের একটাকে আরেকটার হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে তাহলে হোমোলোগাস ক্রোমোজোম যেহেতু দুইটা তাহলে এদের নির্দিষ্ট লোকাসে জিনও থাকবে দুইটা তার মানে দুইটা জিনের একটাকে আরেকটার অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে তার মানে অ্যালিল আসলে কয়টা জিন অ্যালিল হচ্ছে আসলে দুইটা জিন এবং এই দুইটা অ্যালিল মিলেই কিন্তু আসলে একটা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করতেছে যেমন আমার চুলের রং হচ্ছে কালো তাহলে সেই কালো যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করতেছে দুইটা অ্যালিল বা একজোড়া অ্যালিল বা একজোড়া জিন মিলে তার মানে মানব দেহ বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে নর্মালি একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে হচ্ছে একজোড়া অ্যালিল বা একজোড়া জিন মিলে ঠিক আছে এবং এই একজোড়া জিনের একটা ক্যারেক্টার অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে ঠিক আছে তাহলে পারা যাবে এখন আসো এখন এই যে অ্যালিল তার মানে দুইটা জিন সেই অ্যালিল যে দুইটা সেই দুইটা অ্যালিলের মধ্যে একটা মনে করা হচ্ছে একরকম হইতে পারে আরেকটা আরেক রকম হইতে পারে ধরো মটরশুঁটি গাছের ক্ষেত্রে দেখা গেছে যে একটা অ্যালিল মনে করো বড় হাতের টি আরেকটা অ্যালিল মনে করো ছোট হাতের টি এরকম যদি হয় দেখা গেছে যে সেই মটরশুঁটি গাছটা হচ্ছে তোমার লম্বা হয় তাহলে বুঝছো অ্যালিল বা অ্যালিলোমর্ফ তো এখন দুইটা বা এক জোড়া তাহলে সেই এক জোড়া অ্যালিল বা অ্যালিলোমর্ফের মধ্যে একটা মনে করে একরকম হইতে পারে আরেকটা হচ্ছে আরেক রকম হইতে পারে বা দুইটাই মনে করো সেম হইতে পারে দুইটা অ্যালিলই মনে করো সেম হইতে পারে যে দুইটাই বড় হাতের টি হইতে পারে অথবা দুইটা অ্যালিলই মনে করো ছোট হাতের টি হইতে পারে তাহলে এখন আসো অ্যালিল দুইটা যদি একই হয় অর্থাৎ দুইটাই মনে করো বড় হাতের টি হইলো বা দুইটাই মনে করো ছোট হাতের টি হইলো এরকম হইলে সেটা হচ্ছে হোমোজাইগাস বলা হয় এরকম হইলে সেটাকে বলা হয় হোমোজাইগাস হোমো শব্দের মানে হচ্ছে সেম বায়োলজিতে হোমো শব্দের অর্থ হচ্ছে সেম তাহলে অ্যালিল দুইটা যদি সেম হয় যে অ্যালিল দুইটা সেম যে দুইটাই বড় হাতের টি অথবা দুইটাই ছোট হাতের টি এরকম যদি হয় তাদেরকে পরস্পর কি বলা হয় হোমোজাইগাস বলা হয় আর অ্যালিল দুইটা যদি ভিন্ন হয় মানে একটা মনে করো বড় হাতের টি আর একটা হচ্ছে ছোট হাতের টি তাহলে এবার কিন্তু দুইটা সেম না ভিন্ন অ্যালিল দুইটা ভিন্ন হইলে সেটাকে বলা হয় হেটারোজাইগাস সেটাকে কি বলা হয় হেটারোজাইগাস বলা হয় হেটারোজাইগাস বায়োলজিতে হেটারো শব্দের মানে অসমান বা ভিন্ন হেটারো মানে হচ্ছে অসমান বা ভিন্ন তার মানে অ্যালিল দুইটা ভিন্ন হইলে হেটারোজাইগাস অ্যালিল দুইটা সেম হইলে হোমোজাইগাস হোমো মানে সেম ঠিক আছে বুঝতে পারতেছো আচ্ছা এখন আসো অ্যালিল দুইটা যদি সেম হয় মানে হোমোজাইগাস হয় মানে দুইটাই যদি সেম হয় ওই জীবটাকে তোমার বলা হয় হোমোজাইগাস জীব বা বিশুদ্ধ জীব বিশুদ্ধ বলতে বোঝাচ্ছে যে এরা আসলে দুইটাই সেম দুইটাই একই কোনো ভেজাল নাই এর মধ্যে এই জন্য ওই জীবটাকে তোমার তখন বলা হয় হোমোজাইগাস জীব বা বিশুদ্ধ জীবও বলা হয় বাংলায় ঠিক আছে একটু বললাম ওই যে মেন্ডেল বারবার বলছিলাম যে মেন্ডেল হচ্ছে বিশুদ্ধ লক্ষণযুক্ত মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে এখন হয়তো তোমরা বুঝতেছো যে বিশুদ্ধ মটরশুঁটি বলতে আসলে হোমোজাইগাস মটরশুঁটি গাছকে বোঝাচ্ছে যার দুইটা অ্যালিল সেম ছিল তাহলে দুইটা অ্যালিল সেম থাকলে সেটা হোমোজাইগাস জীব বা এটাকে বিশুদ্ধ জীবও বলা হয় বিশুদ্ধ এই কারণে বলা হয় যে দুইটাই সেম কোনো ভেজাল নাই তার মানে বিশুদ্ধ আর যদি হেটারোজাইগাস হয় মানে অ্যালিল দুইটা যদি ভিন্ন হয় তাহলে সেটাকে হেটারোজাইগাস জীব বা সংকর জীব বলা হয় সংকর মানে হচ্ছে মিশ্রিত সংকর শব্দের মানে হচ্ছে মিশ্রিত
মানে এখানে দুইটা ভিন্ন ধরনের অ্যালিল মিশ্রিত হয়েছে, একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি। তাহলে দুইটা ভিন্ন ধরনের অ্যালিল মিশ্রিত অবস্থায় আছে, এই জন্য এটাকে সংকর জীব বা হেটারোজাইগাস বলা হয়। হেটারো মানে ভিন্ন বা অসমান, বুঝতেই পারতেছো। তাহলে অনেকগুলো হচ্ছে পড়ে ফেললাম। এবার আসো আরেকটা জিনিস পড়তে হবে, প্রকট বৈশিষ্ট্য কি, আরেকটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। আচ্ছা, প্রকট বৈশিষ্ট্য কি আর হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, চলো আমরা একটু দেখি। আমার হচ্ছে বেশ বাজে লেভেলের হচ্ছে ঠান্ডা জ্বর আর হচ্ছে মাথা ব্যথা, বুঝছো, 2-3 দিন ধরে। তারপরও তো মেডিকেল কোর্সে একটার পর একটা ক্লাস নেওয়াই লাগতেছে, ওদের আর একটা দুইটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। বোটানির আর একটা চ্যাপ্টার পড়াইলেই শেষ, মেডিকেল কোর্স শেষ। তারপরে রিভিশন আর কি, 8-10 দিন গ্যাপ দিয়ে তারপরে রিভিশন, আবার ফাইনাল রিভিশন আর কি মেডিকেল কোর্সে। আচ্ছা, যাই হোক, এই জন্য ওদের আসলে প্রেশারের কারণে মানে রেস্ট নিতে পারতেছি না, ঠিক হয়ে যাইতাম 3-4 দিন নর্মালি। আমার আল্লাহ রহমতে হচ্ছে খুব একটা অসুখ হয় না, আলহামদুলিল্লাহ, এই দিক থেকে অনেক লাকি বলা যায়, অসুস্থ হই না। আবার হইলেও দেখা যায় ওষুধ খেলেই আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়, কিন্তু এবার একটু সময় লাগতেছে, কারণ এই যে রেস্ট নিতে পারতেছি না। মেডিকেল কোর্সে আজকেও সারাদিনে হচ্ছে একটা বিশাল বড় ক্লাস নিছি, গতকাল 2টা ক্লাস নিছি, তার আগে এরকম নিছি, মানে নেওয়াই লাগে। আর মেডিকেল কোর্সের এক একটা ক্লাস মানে 4 ঘন্টা ক্লাস, বুঝা, পুরা ফুল চ্যাপ্টার পড়াইতে হবে। মেডিকেল কোর্সে তো সময় কত, 2 থেকে 2.5 মাসে 55টা চ্যাপ্টার পড়াইতে হবে, অর্থাৎ বায়োলজির 24টা চ্যাপ্টার, ফিজিক্সের 21টা চ্যাপ্টার, আর হচ্ছে কেমিস্ট্রির 10টা চ্যাপ্টার, ফুল সিলেবাস। মেডিকেল তো শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস। তো 2 থেকে 2.5 মাসে 55টা চ্যাপ্টার পড়াইতে গেলে তোমার তো 4 ঘন্টার নিচে একটা ক্লাস শেষ করলে তুমি কেমনে শেষ করবা? 4 ঘন্টায় প্রত্যেকটা লাইন ধরে ধরে হচ্ছে পড়াইতে হয়, কারণ মেডিকেলে যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে, তাই না? এই জন্য আর কি খুব প্রেশার। মেডিকেল কোর্স যখন যায়, সত্যি কথা শরীরের অবস্থা খুব খারাপ থাকে। এটা আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে টাফেস্ট, মানে টিচারদের জন্য টাফেস্ট হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ানো। কারণ অন্যগুলো কেন ইজি, দেখো ভার্সিটিতে শর্ট সিলেবাস, দেখো আগেই বলে দিয়েছে শর্ট সিলেবাস, ইঞ্জিনিয়ারিংও শর্ট সিলেবাস, তো প্রেশার অনেক কমে যায়, ঠিক আছে। কিন্তু মেডিকেলে দেখা যায় যে আসলে ফুল সিলেবাস, এটা একটা প্রেশার। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যে মেডিকেলে একই টিচারে একাধিক সাবজেক্ট পড়ানো লাগে। এটা ট্রু, আমার বায়োলজি পড়াইতে হয়, কেমিস্ট্রি পড়াইতে হয়, মেডিফিজিক্সও পড়াইতে হয়, কারণ মেডিফিজিক্স এমন একটা জিনিস, এটা আসলে সত্যি কথা, মানে ইঞ্জিনিয়ারিংয়ের কাউরে যদি আমি এখন ফিজিক্স পড়ানোর জন্য আনি, মানে উনি দেখা যাবে কি অনেক এক্সট্রা পড়াবে, যেটা আবার মেডিকেলের ফিজিক্সে লাগে না। কিছু ব্যাপার আছে যেটা একটা মনে করো যে ডিএমসির ভাইয়ারা যারা ওরাই আসলে ভালো বুঝে যে কতটুকু মেডিকেলের জন্য ফিজিক্স লাগে। তো এই সমস্ত কারণে দেখা যায় কি যে আসলে আমাদেরকেই পড়াইতে হয়, এটা খুব টাফ হয়ে যায়, বুঝছো। ইঞ্জিনিয়ারিং হলে তো টেনশন ছিল না, আমি একটা সাবজেক্ট পড়াইতাম, আরেকজন আরেকটা শেষ। আর আমার সাবজেক্টে শুধু শর্ট সিলেবাস, আর কোনো টেনশনই নেই, বুঝছো। এই জন্য একটু ঝামেলা। আবার জিকে ইংলিশ আছে, ভুলেই তো গেছি, আরও তো 2টা চ্যাপ্টার আছে, সাবজেক্ট আছে জিকে ইংলিশ, তাই না? কই, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আচ্ছা কই থেকে গেলাম, প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার। তাহলে প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার বলতে কি বোঝায়, চলো। ধরো হেটারোজাইগাস জীবে বা সংকর জীবে এখানে 2টা ভিন্ন ধরনের অ্যালিল আছে, একটা হচ্ছে বড় হাতের টি, একটা হলো ছোট হাতের টি। ধরো বড় হাতের টি যেই অ্যালিলটা আছে, ও চাচ্ছে জিভটা লম্বা হোক। ও কি চাচ্ছে? ও চাচ্ছে মনে করো জিভটা লম্বা হোক। আর এই যে ছোট হাতের যে টি আছে, সেই অ্যালিলটা চাচ্ছে এই জিভটা খাটো হোক। কিন্তু 2টা বৈশিষ্ট্য তো কখনো একসাথে হবে না। একটা জিন, আমরা কি বলছি যে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে একজোড়া অ্যালিল বা একজোড়া জিন। তাহলে সেই একজোড়া জিনের মধ্যে একটা যদি চায় তুমি লম্বা হও, আরেকটা যদি চায় এখন তুমি খাটো হও, তুমি তো একসাথে তো লম্বা খাটো হওয়া পসিবল না, তাহলে তুমি যে কোনো একটা হবা। তো এই এক্সাম্পলে মনে করো এই জিভটা লম্বা হয়েছে, তার মানে লম্বা হওয়ার জন্য দায়ী যে জিনটা, ওই জিনটারই আসলে বৈশিষ্ট্যটা এখানে প্রকাশ পেয়েছে। তাহলে যেই জিনটার বৈশিষ্ট্য প্রকাশ পায়, তার মানে কি সে ডমিনেন্ট না, সে ডমিনেট করতেছে। তুমি নতুন বিয়ে করছো, তুমি চাইছো আজকে ফুটবল খেলা দেখবা, আর তোমার বউ চাইছে জি বাংলা সিরিয়াল দেখবা। একটু পরে দেখা গেলো কি যে তোমরা তো একসাথে তো আর এক টিভিতে 2 চ্যানেল দেখতে পারবা না। একটু পরে দেখা গেলো কি তুমি সুন্দর করে দেখতেছো জীবন মানেই জি বাংলা, মানে তুমি জি বাংলা দেখতেছো। তার মানে কি তোমরা 2জন 2টা চাইছো, কিন্তু আলটিমেটলি কার ইচ্ছা প্রাধান্য পাইছে? তোমার বউয়ের ইচ্ছা প্রাধান্য পাইছে। এটা বাস্তবতা, কিছু করার নাই, জামাইদের বিয়ের পরে কোনো স্বাধীনতা থাকে না, ঠিক আছে। তাইলে এই যে তোমার বউয়ের ইচ্ছা প্রাধান্য পাইলো, তার মানে তোমার বউ হচ্ছে ডমিনেন্ট, ও যা বলবে তোমারে তাই করা লাগতেছে, ডমিনেন্ট বা প্রকট। তাহলে এখানেও সেম, যে একটা চাইছে বড় হাতের টি চাইছে লম্বা হোক, ছোট হাতের টি চাইছে খাটো হোক, কিন্তু আলটিমেটলি জিভটা কি হয়েছে? লম্বা হয়েছে। তার মানে বড় হাতের টি যা চাইছে সেটাই হয়েছে, তার মানে এটা হচ্ছে ডমিনেন্ট। তাহলে তখন এই জিনটাকে বলা হয় প্রকট জিন বা ডমিনেন্ট জিন। আর এই বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার। ডমিনেন্ট, এটার বাংলা হচ্ছে প্রকট।
তাহলে কি বুঝতে পারছো? তাহলে যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে তাকে বলা হয় ডমিন্যান্ট ক্যারেক্টার বা প্রকট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্য। আর যেই জিনের মানে যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে তাকে ডমিন্যান্ট ক্যারেক্টার বা প্রকট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্য বলা হয়। আর যেই জিনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে সেই জিনটাকে বলা হয় প্রকট জিন বা ডমিন্যান্ট জিন। আর এই যে যেই জিনটা বসে বসে মিয়াও মিয়াও করতেছে, ওর কোনো কথা কেউ শুনতেছে না, জামাই বেচারার মতো, ও চাইছিল ফুটবল দেখতে কিন্তু এখন কিছু করার নাই, ওরা বাধ্য হয়ে দেখা লাগতেছে, মেও মেও করতেছে, কিছু করার নাই। বউ যদি দয়া করে যদি 1 মিনিট ফুটবল খেলা দেখতে দেয় আর কি, ওর এখন এই অবস্থা। তাহলে এখানেও সেম, তাহলে এর বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই, তার মানে কি সে ডমিনেন্ট না, তার মানে সে কি ঠান্ডা মাথার মানুষ, ওরে উল্টা মানুষ এসে ডমিনেট করে চলে যায়, তাহলে ও হচ্ছে ঠান্ডা মাথার মানুষ। তার মানে এই জিনটাকে বলা হয় প্রচ্ছন্ন জিন বা রিসেসিভ জিন। তো তখন এই জিনটাকে বলা হবে প্রচ্ছন্ন বা রিসেসিভ। রিসেসিভ বা এটার বাংলা হচ্ছে প্রচ্ছন্ন, ঠান্ডা জামাই বেচারার মতো, তাহলে রিসেসিভ বা প্রচ্ছন্ন জিন। তাহলে ছোট হাতের টি হচ্ছে তোমার রিসেসিভ বা প্রচ্ছন্ন জিন। তার মানে হেটারোজাইগাস জীবে বা সংকর জীবে যেই জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না ওই জিনটাকে বলা হয় প্রচ্ছন্ন বা রিসেসিভ জিন। আর ওই জিনের বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসেসিভ ক্যারেক্টার। তাহলে এখানে খাটো বৈশিষ্ট্যটা প্রকাশ পায় নাই, তাহলে খাটো বৈশিষ্ট্যটাকে বলা হবে রিসেসিভ ক্যারেক্টার বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর জিনটাকে বলা হবে রিসেসিভ জিন বা প্রচ্ছন্ন জিন। ঠিক আছে? তাহলে এগুলো সবই কোথায় দেখা যায়? হেটারোজাইগাস জীবে দেখা যায়। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, হোমোজাইগাস জীবে কি এরকম প্রকট বা প্রচ্ছন্ন বলে কিছু আছে? নাই। কারণ এখানে দুইজনই একই চাচ্ছে, বউ চাচ্ছে জি বাংলা দেখতে, জামাও চাচ্ছে জি বাংলা দেখতে, দুইজনই মনে করে একই অবস্থা, তাহলে তখন তো কোনো সমস্যাই নেই, আরাম করে দুইজন জি বাংলা দেখতেছে। বা ধরো বউ চাচ্ছে খেলা দেখতে, জামাও চাচ্ছে খেলা দেখতে, তাহলে সুন্দর খেলা চলতেছে। তাহলে কি বুঝতে পারছো যে দুইজনই যদি সেম চায় তাহলে তো এখানে প্রকট প্রচ্ছন্ন বলে লাভ নাই, দুইজনই যাচ্ছে, সেটাই হচ্ছে। এই জন্য হোমোজাইগাস জীবে কোনো প্রকট বা প্রচ্ছন্ন বলে কিছু নাই। যত প্রকট বা প্রচ্ছন্ন এটা হচ্ছে হেটারোজাইগাস বা সংকর জীবের ক্ষেত্রে পাওয়া যায়। ঠিক আছে? পারবা? ওকে, তাহলে আমরা অনেকগুলা টার্ম পড়ে ফেলছি। আচ্ছা, এবার আসো ফিনোটাইপ কি, জিনোটাইপ কি। আচ্ছা, জিনোটাইপ হচ্ছে জিনের গঠনকে হচ্ছে জিনোটাইপ বলে। অনেকক্ষণ হিবিজিবি হয়ে গেছিল তো আমি একটু মুছে আবার লিখতেছি। এবার আসো জিনোটাইপ কি, আরেকটা হচ্ছে ফিনোটাইপ কি, এগুলো একটু একবার করে বলে যাই। তাহলে জিনোটাইপ কি? জিনোটাইপ, জিনোটাইপ শব্দের প্রথমে কি আছে? জিন আছে। তার মানে জিনোটাইপ হচ্ছে জিনের গঠন। তাহলে জিনের গঠনকে, তাহলে জিনোটাইপ হচ্ছে জিনের গঠন, তাহলে জিনের গঠনকে হচ্ছে জিনোটাইপ বলে। এবার আসো ফিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক লক্ষণকে হচ্ছে ফিনোটাইপ বলে। তাহলে জিনোটাইপ হচ্ছে জিনের গঠনকে জিনোটাইপ বলে, আর ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক লক্ষণকে হচ্ছে তোমার ফিনোটাইপ বলে। বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো একটা জীবের এটা হচ্ছে তার জিনের গঠন, তাহলে এই যে জিনের গঠন, সেই জিনের গঠনকে তোমার হচ্ছে কি বলে? জিনোটাইপ বলে। অর্থাৎ বড় হাতের টি ছোট হাতের টি এই দুইটা মিলে মনে করো একটা একজোড়া অ্যালিল বা একজোড়া জিন তৈরি হয়েছে, তাহলে এই জিনের গঠনকেই তোমার হচ্ছে জিনোটাইপ বলে। তাহলে এটা হচ্ছে জিনোটাইপ। এখন বলো, তাহলে জিনোটাইপ যদি সেম হয়, দুইটা জীবের মধ্যে দুইটা জীবের মধ্যে যদি জিনোটাইপ সেম হয় আর তাদের মধ্যে যদি বাহ্যিক পরিবেশটাও যদি সেম থাকে, তাহলে বলো তো সেই দুইটা জীব একই বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে দুইটা যমজ ভাই বোনের মধ্যে বা দুইটা যমজ বোন বা দুইটা যমজ ভাইয়ের মধ্যে জিনোটাইপ হচ্ছে মোটামুটি সেম থাকে। বুঝছো এবার? তাহলে দুইটা যমজ ভাই বোনের মধ্যে জিনোটাইপ হচ্ছে তোমার সেম থাকে। জিনোটাইপ সেম থাকার কারণে ওদের মোটামুটি চেহারা শুরু দেখবা যে প্রায় সেম হয়। তাহলে জিনোটাইপ যদি সেম হয়, আর পরিবেশ তো সেমই হবে কারণ ভাই বোন তো একই বাসায় থাকে, একই পরিবেশে বড় হয়, তাহলে জিনোটাইপ সেম থাকলে এবং বাহ্যিক পরিবেশ যদি সেম থাকে তাহলে তাদের বাহ্যিক লক্ষণ বা বাহ্যিক বৈশিষ্ট্য মোটামুটি সেমই হয়। এটা হচ্ছে ব্যাপার। এবার আসো ফিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক লক্ষণ। বাহ্যিক লক্ষণকে হচ্ছে ফিনোটাইপ বলে। যেমন ধরো এই বড় হাতের টি এবং ছোট হাতের টি এই দুইটা জিনোটাইপ থাকার কারণে, মানে এই বড় হাতের টি ছোট হাতের টি এই জিনোটাইপটা থাকার কারণে মনে করো সেই জিভটা লম্বা হয়েছে, তাহলে এই লম্বা হওয়াটা এটাকে একটা বাহ্যিক লক্ষণ বা বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে এই যে লম্বা হওয়া, তাহলে এটা একটা বাহ্যিক লক্ষণ বা বাহ্যিক বৈশিষ্ট্য, যাকে আমরা কি বলি? ফিনোটাইপ বলি। তাহলে কি বুঝতে পারছো? ব্যাপারটা এরকম আসলে, আর কিছু না। তাহলে বড় হাতের টি ছোট হাতের টি, ঠিক আছে, এই দুইটা
অ্যালিল মিলে যেই স্ট্রাকচারটা তৈরি করেছে তাকে বলা হয় জিনোটাইপ। তাহলে জিনের গঠনকে জিনোটাইপ বলে। আর এই জিনোটাইপের কারণে যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, বাহ্যিক যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, মানে যেটা আমরা বাইরে থেকেই দেখতে পাই, সেই বাহ্যিক বৈশিষ্ট্য বা বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। অর্থাৎ এটার কারণে মনে করো জিভটা লম্বা হয়েছে, এটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, তাহলে এই বাহ্যিক লক্ষণ বা বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলতেছি? ফিনোটাইপ বলতেছি। ঠিক আছে, একদম ক্লিয়ার। তাহলে লম্বা হওয়াটা বাহ্যিক বৈশিষ্ট্য বা বাহ্যিক লক্ষণ, এটাকে আমরা ফিনোটাইপ বলি, আর এই যে জিনিসটাকে আমরা জিনোটাইপ বলি। ঠিক আছে, একদম ইজি। এবার আসো এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, বলো। একটু আগে পড়ায় ফেলছে অলরেডি। মনো শব্দের মানে কি? এক। তাহলে এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যেই সংকরায়ন বা যেই ক্রস বা যেই পরাগায়ন ঘটানো হয় তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। একটু আগে পড়াইছি, বলো। দ্বি সংকর বা দ্বি লক্ষণ বা ডাই হাইব্রিড ক্রস, ডাই শব্দের মানে হচ্ছে দুই। তাহলে দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপরে দৃষ্টি রেখে যেই সংকরায়ন বা যেই পরাগায়ন করা হয় তাকে ডাই হাইব্রিড ক্রস বা দ্বি সংকরায়ন বলা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি, এটা আমরা একটু পরে পড়বো। আগে আসো অটোজোম। অটোজোম কি আর হচ্ছে তোমার জিনোম কি? অটোজোম হচ্ছে যেসব ক্রোমোজোম জীবের দৈহিক প্রকাশ ঘটায় তাদেরকে হচ্ছে অটোজোম বলে। মানে যে সমস্ত ক্রোমোজোমগুলা জীবের দৈহিক গঠন প্রকাশ করে বা দৈহিক প্রকাশ ঘটায় ওদেরকে অটোজোম বলে। একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। মানুষের টোটাল কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে। তাহলে মানুষের একটা কোষে টোটাল ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া। হ্যাঁ, সেই 23 জোড়ার মধ্যে 22 জোড়া, 23 জোড়ার মধ্যে 22 জোড়া বা 44টা, 22 জোড়া মানে কয়টা? 22 জোড়া বা 44টা ছেলে মেয়ের মধ্যে একই রকম। অর্থাৎ এই 22 জোড়া বা এই 44টা হচ্ছে ছেলে মেয়ের দেহ গঠনের জন্য কাজে লাগে। তাহলে যেসব ক্রোমোজোম দৈহিক গঠন বা দৈহিক লক্ষণকে প্রকাশ করার জন্য কাজে লাগে সেটাকে হচ্ছে তোমার অটোজোম বলে। তাহলে 23 জোড়ার মধ্যে 22 জোড়া বা 44টা ক্রোমোজোম ছেলে মেয়ের মধ্যে সেম, এগুলো হচ্ছে দেহের গঠন প্রকাশ করে। তাহলে এই 22 জোড়া বা 44টা ক্রোমোজোমকে হচ্ছে অটোজোম বলে। ঠিক আছে, অটোজোম। এবার আসো অবশিষ্ট এক জোড়া। অবশিষ্ট এক জোড়া ক্রোমোজোম, তাহলে 23 জোড়ার মধ্যে 22 জোড়া যদি ওই পাশে চলে যায় তাহলে এই পাশে থাকে হচ্ছে এক জোড়া। তাহলে অবশিষ্ট যে এক জোড়া ক্রোমোজোম আছে সেই অবশিষ্ট এক জোড়া ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। অর্থাৎ এই এক জোড়া ক্রোমোজোম যদি কোনো মানুষে XY হয় সেটা ছেলে হবে, আর যদি কোনো মানুষে XX হয় তাহলে সেটা হচ্ছে মেয়ে হবে। তাহলে এই যে অবশিষ্ট এক জোড়া ক্রোমোজোম, এটা দৈহিক গঠন প্রকাশ করে না, তার বদলে এটা কি করে? মানুষের লিঙ্গ নির্ধারণ করে যে সে ছেলে হবে নাকি মেয়ে হবে। তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণকারী যে ক্রোমোজোম সেই ক্রোমোজোমকে তোমার বলা হয় সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণকারী যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলোরে তোমার কি বলা হয়? সেক্স ক্রোমোজোম বলে। সেক্সের মানে তোরা যেটা ভাবতেছস ওইটা না, ঠিক আছে? সেক্সের একটা মানে না, অনেক মানে আছে। সেক্সের একটা ভালো মানে হচ্ছে লিঙ্গ। এটা আমি পড়ানোর সময় ইচ্ছা করেই বলি, বায়োলজি পড়ার সময় একটু লজ্জা শরম কম রাখতে হবে, সমস্যা নাই। বাট তোরা যেটা ভাবতেছস ভাইয়া কি বলতেছে, এই সেক্স মানে ওইটা না। এই সেক্স মানে হচ্ছে লিঙ্গ, লিঙ্গ। ঠিক আছে, ছেলে মেয়ে। সেক্সের একটা বাংলা হচ্ছে ছেলে মেয়ে আর কি, লিঙ্গ বুঝায়। তাহলে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম এটাকেই বলা হয় সেক্স ক্রোমোজোম। সেক্স মানে লিঙ্গ। ঠিক আছে, তাহলে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম, এই জন্যই এক জোড়া ক্রোমোজোম রে হচ্ছে সেক্স ক্রোমোজোম বলে। তাহলে মানুষের কয় জোড়া সেক্স ক্রোমোজোম আছে? এক জোড়া। কি কি? একটা এক্স একটা ওয়াই, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। আর বাকি 22 জোড়া বা 44টা হচ্ছে ছেলে এবং মেয়েতে সেম, এরা দেহের গঠন বা দেহের বৈশিষ্ট্য প্রকাশে কাজে লাগে। এই জন্য বাকি 22 জোড়া বা 44টাকে অটোজোম বলে। তাহলে অটোজোম আর হচ্ছে সেক্স ক্রোমোজোম, এই মিলায় হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম মানুষে। ঠিক আছে, পারা যাবে। আচ্ছা, তাহলে অনেক কিছু পড়লাম। এবার আসো হলো জিনোম কি। জিনোম হচ্ছে একটি জনন কোষে বিদ্যমান যতগুলা ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের সেটকে হচ্ছে জিনোম বলে। জিনোমের দুইটা সংজ্ঞা আছে। জিনোমের কয়টা সংজ্ঞা আছে? দুইটা সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা হচ্ছে জিনোমের, একটা সংজ্ঞা হচ্ছে জনন কোষে বিদ্যমান ক্রোমোজোমের সেটকে হচ্ছে জিনোম বলে। আগে একটা সংজ্ঞা আমি লিখি, সংজ্ঞা না আসলে কিওয়ার্ড। আমরা বায়োলজি কি দিয়ে মনে রাখবো? বায়োলজি আমরা কিওয়ার্ড দিয়ে মনে রাখবো। তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে ক্রোমোজোমের সেট, আরেকটা কিওয়ার্ড হচ্ছে জনন কোষ বা গ্যামিট। তাহলে এই দুইটা কিওয়ার্ড মনে রাখতে পারলে তুমি নিজে বুঝতেও পারবা। দেখো কিওয়ার্ড মনে রাখলে কি কি সুবিধা আছে দেখো। একটা সুবিধা হচ্ছে তোমার জিনিসটা খুব সহজেই মনে থাকতেছে। আরেকটা সুবিধা হইলো তুমি
খুব সহজেই হচ্ছে বৈশিষ্ট্যগুলোও মনে রাখতে পারতেছো। কিওয়ার্ড দিয়ে কিন্তু অনেক বৈশিষ্ট্য মনে রাখা যায়। দেখো তাহলে জিনোমের জন্য আমরা দুইটা কিওয়ার্ড মনে রাখবো, একটা হচ্ছে জনন কোষে বিদ্যমান বা গ্যামিট, জনন কোষ বা গ্যামিট, আর একটা হচ্ছে ক্রোমোজোমের সেট। তার মানে জনন কোষ বা গ্যামিটে বিদ্যমান ক্রোমোজোমের সেটকেই হচ্ছে জিনোম বলে। তাহলে দুইটা কিওয়ার্ড মনে রাখতেছি, জনন কোষ বা গ্যামিট, আরেকটা হচ্ছে ক্রোমোজোমের সেট। তাহলে জনন কোষ বা গ্যামিটে বিদ্যমান সকল ক্রোমোজোমের সেটকে জিনোম বলে। তাহলে এটা হচ্ছে জিনোমের একটা সংজ্ঞা। এবার আমার একটু ঠান্ডা মাথায় বলো, ধরো এটা হচ্ছে একটা ক্রোমোজোম, বলো ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোমের 50% বা ক্রোমোজোমের অর্ধেকই কি ডিএনএ, আবার ডিএনএর মধ্যেই কি থাকে বলো, ডিএনএর মধ্যেই হচ্ছে জিন থাকে। তাহলে বলো ক্রোমোজোমের সেট বলতে আসলে সকল ক্রোমোজোমকে বোঝাচ্ছে। তাহলে এবার আমারে বলো সকল ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে, আবার সকল ডিএনএর মধ্যেই জিন থাকে, তার মানে সকল ক্রোমোজোম বলতে আসলে সকল জিনের সমষ্টিকেই বোঝানো হচ্ছে। মানে ব্যাপারটা এরকম, আমি কই আছি ঢাকায়, ঢাকা কই বাংলাদেশে, তার মানে আমি অ্যাকচুয়ালি কই আছি বাংলাদেশে আছি। ব্যাপারটা এরকম যে তাহলে একটা জীবের জনন কোষ বা গ্যামিটে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে জিনোম বলে। আবার জিন থাকে ডিএনএতে, ডিএনএ থাকে ক্রোমোজোমে, তার মানে একটা জীবের জনন কোষে বা গ্যামিটে বিদ্যমান সকল ক্রোমোজোমের সেটকে জিনোম বলে। এটা বললেও ভুল হবে না। একই কথা যে আমি ঢাকায় আছি এটা বললেও ভুল হবে না, যদি কেউ বলে আমি বাংলাদেশে আছি এটা বললেও কি তুমি ভুল বলবা না? হ্যাঁ ঠিক আছে ভাইয়া তো ঠিকই বলছে, ভাইয়া তো বাংলাদেশে আছে, এরকম আর কি। তাহলে একটা জীবের জনন কোষ বা গ্যামিটে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে জিনোম বলে। জিন থেকে শব্দটা আসছে জিনোম। তাহলে একটা জীবের জনন কোষ বা গ্যামিট, তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে জনন কোষ বা গ্যামিট, আরেকটা হচ্ছে জিনের সমষ্টি। তাহলে একটা জীবের জনন কোষ বা গ্যামিটে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে জিনোম বলে, এটা একটা সংজ্ঞা। অথবা আরেকটা সংজ্ঞা হচ্ছে জিনগুলো আলটিমেটলি ক্রোমোজোমের মধ্যে থাকে। তাহলে একটা জীবের জনন কোষ বা গ্যামিটে বিদ্যমান ক্রোমোজোমের সেটকে হচ্ছে তোমার জিনোম বলে, এটাও হয়। দেখছো শেষ। তাহলে কি পারা যাবে? আর টেস্ট ক্রস ব্যাক ক্রস এটা আমরা হচ্ছে মেন্ডেলের সূত্র পড়ানোর সময় হচ্ছে বলবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, আমরা এইটুকু পর্যন্ত হচ্ছে পড়ে রাখছি সুন্দর করে। এইটুকু দেখো, সুন্দর করে একটা নোট করো। কালকে দেখি আমরা এটাই মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র শেষ করে 2-3টা ব্যতিক্রম পড়ে ফেলবো। আর তারপরের ক্লাসে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো। 3 ক্লাসে এটা শেষ করার একটা টার্গেট নিয়েছি, সুন্দর করেই শেষ করবে, এমন না যে তাড়াহুড়া। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আজকে চাইলে আরও পড়াইতে পারতাম, বাট ওই যে শরীর আসলে একটু খারাপ, সত্যি কথাই একটু শরীরের আসলে প্রেশার আছে, সারাদিনের ক্লাস নিয়ে এখন ঠান্ডা জ্বর মাথা ব্যথা, আসলে উচ্চ দাঁড়া থাকাটা টাফ। তো এইটুকু পর্যন্ত আজকে দেখো, সুন্দর করে হচ্ছে বলছি। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কিছু বুঝার কোনো ব্যাপার আছে কিনা। আর টেস্ট ক্রস ব্যাক ক্রস এটা আমরা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র পড়ানোর সময় বলবো, তখন আরও সহজে বুঝতে পারবা। এখন পড়াইতে গেলে একটু কঠিন লাগবে, F1 জনু F2 জনু একটু প্যারা লাগবে, প্যারা বলতে একটু কঠিন লাগবে আর কি। ঠিক আছে, এই জন্য আমরা টেস্ট ক্রসটা এখন না বলে পরে বলবো। তাহলে বলো, একজন বলছে ভাইয়া কোন চিত্রগুলো হচ্ছে দরকার? এই চ্যাপ্টারে কোনো চিত্রই দরকার না, এই চ্যাপ্টারে চেকার বোর্ড, এক গাদা চেকার বোর্ড আঁকতে হবে। দেখো আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে কোন ছবি আঁকতে হয় সেগুলো কিন্তু আমি আঁকা শিখানো সব কিছুই দেখাই, সব কিছুই কিন্তু আঁকা শিখানো দেখাই। তোমাদের মনে আছে উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ানোর সময় আমি তোমাদেরকে 1টা 2টা 3টা কতগুলো আঁকা দেখাইছি, লুন্ডেগারের মতবাদ কেমনে আঁকবা, ওই যে ওই ছকটা কেমনে লিখবা ওইটা দেখাইছি। প্রোটন প্রবাহ মতবাদ সেটা পড়াইছি। তারপরে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট আঁকা দেখাইছি। তারপরে তোমাদের পত্ররন্ধ্র সেটা কেমনে কি করতে হয় সেটাও দেখাইছি। আমি সব সময় পড়ানোর সময় যেই যেই ছবি দরকার সেগুলো বলে দিই। এই চ্যাপ্টার থেকে আঁকার মতো কোনো কিছু নাই। সো খুবই সুবিধা, আমি যেগুলো আঁকতেছি এটা তোমাদের বোঝানোর জন্য আঁকতেছি, কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় কোনো কিছু আঁকতে আসবে না। তার মানে জিন তত্ত্ব বিবর্তন থেকে কিছু আঁকতে আসবে না, কিন্তু জিন তত্ত্ব বিবর্তন থেকে অনেকগুলা চেকার বোর্ড আসবে যেগুলোতে অঙ্কের মতো নম্বর, আমরা পরের ক্লাসে পড়ানোর সময় আরো ভালো বুঝবা, অঙ্কের মতো নম্বর। অর্থাৎ এই জিন তত্ত্ব বিবর্তন আমার মতে বায়োলজির একমাত্র চ্যাপ্টার যে চ্যাপ্টারে তুমি ফুল মার্কস পেতে পারো। অন্য চ্যাপ্টারগুলায় তুমি যতই ভালো লেখো টিচাররা দেখা যাবে ফুল মার্কস দিবে না, 10-এর মধ্যে 9 দিবে, 9.5 দিবে, 10 দিতে যাবে না, ভাববে যে ওরা 10 দিব, থাক একটা না একটা ভুল ধরে বলবে থাকো 9 পাক বা 9.5 পাক, কিন্তু 10 দিতে চাবে না, টিচাররা একটু খুঁতখুঁতে। কিন্তু জিনতত্ত্ব একমাত্র চ্যাপ্টার যেখানে হচ্ছে চেকার বোর্ড, অঙ্কের মতো রেজাল্ট মিলবে, রেজাল্ট মিলাইতে পারলে তুমি একবারে 10-এ 10 পাবা, আদারওয়াইজ 0 পাইতে পারো। এটাই হচ্ছে ঝামেলা, যে বায়োলজির আবার অন্য চ্যাপ্টারগুলায় ভুল হইলেও দেখা যায় টিচাররা 2, 4, 5 দেয়, কিন্তু এখানে যদি চেকার বোর্ড ভুল করে রাখো
একবারে দিবে শূন্য, অঙ্কের মতো, হইলে 10 না হইলে শূন্য। বাট ইন্টারেস্টিং, এই চ্যাপ্টারটা পড়লে তুমি ইজিলি এখান থেকে 2টা সৃজনশীল কমন পাবা। আর 2টা সৃজনশীল যদি ইনশাল্লাহ কমন পেয়ে যাও, তোমার এইচএসসিতে বায়োলজির A+ পাওয়ার ক্ষেত্রে তুমি অনেক আগায় থাকবে। কারণ 2টা সৃজনশীল আসলে 2টাই যদি অ্যান্সার করো 20-এ 20 পেয়ে গেছো, তাহলে সৃজনশীলে যদি এমনিতেই বায়োলজিতে 2টা সৃজনশীলে যদি 20-এ 20 পেয়েই থাকো, বাকিগুলো মিলে তো আরও ভালোই করবা। ঠিক আছে, এই জন্য এই চ্যাপ্টারটা থেকে অবশ্যই অ্যান্সার করবা, যতগুলো প্রশ্ন আসবে সবগুলো অ্যান্সার করবা, কিন্তু কিছু প্রশ্ন বাদে আমি বলবো না। তাহলে এখন বলো তোমাদের আর কোনো প্রবলেম আছে কি না, বুঝছো? তাহলে চিত্রগুলো এই চ্যাপ্টারে কোনো চিত্র দরকার নেই, আর যদি দরকার হতো আমি আঁকায় দিতাম, চিত্র নিয়ে টেনশন করে না। আমি প্রত্যেকটা ক্লাসে দেখবা, প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবা, যেই ছবিগুলো লাগবে আমি পড়ানোর সময় বলে দিই, এই টপিকের এটা লাগবে এটা লাগবে, এবং বলে দিই না, শুধু আঁকায়া দেখায় দিই। এই চ্যাপ্টারে লাগবে না, এই চ্যাপ্টারে খালি বোঝানোর জন্য আমি জাস্ট বুঝাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে মানে এটা একটা ভালো একটা চ্যাপ্টার যে তোমার কোনো ছবি আঁকা লাগতেছে না, বেঁচে গেছো। ওকে, পরীক্ষায় আসার মতো কোনো ছবি লাগে না। আর যদি তারপরও আসবে না, আসলে একবারে মনে করো উল্টাপাল্টা প্রশ্ন করলে আসবে। মানে উল্টাপাল্টা তো ভাই যে কোনো কিছুই করা যায় চাইলে। ঠিক আছে, তোমার মনে করো পরীক্ষার হলে রচনা আসছে, বাংলা রচনা আসছে ক্লাস 6-7-এ, বাংলা রচনা আসছে, বাংলা রচনা 6-7-এ কি আসতে পারে? গরু নিয়ে রচনা আসতে পারে, মানব জীবনের ধারাবাহিকতা নিয়ে রচনা আসতে পারে। আচ্ছা, মানব জীবনের ধারাবাহিকতা বললাম কোত্থেকে? আচ্ছা যাই হোক, চ্যাপ্টারটার নাম ঘুরতেছিল। ধরো আমি বলতে গেছিলাম মানব জীবনের হচ্ছে সময়ানুবর্তিতা। দেখছো, বায়োলজি পড়াইতে পড়াইতে কি একটা অবস্থা হয়ে গেছে, মানব জীবনের ধারাবাহিকতা এই নাম ঘুরতেছে। আমি বলতে চাইছিলাম যে মানব জীবনের সময়ানুবর্তিতা এরকম একটা রচনা আসতো 6-7-এ, তো এইরকম আসতে পারে। এখন কোনো টিচার যদি ইচ্ছা করে তোমার আটকাইতে চায়, ইচ্ছা করে মানে পাগলের মতো যদি প্রশ্ন করে, তাহলে সে তোমাকে 6-7-এ বলতেই পারে যে জেনেটিক্স নিয়ে একটা রচনা লেখো। তাহলে তুমি বলো, একটা 6-7-এর বাচ্চা কি জেনেটিক্স জানে? ওরা রচনা লিখতে বলছে মনে করো, তাহলে তো সে আটকে যাবে। এরকম আর কি, যে একবারে হচ্ছে এক্সট্রিম কেসে যদি কেউ আটকাইতে চায়, তাহলে এই চ্যাপ্টার থেকে ছবি দিবে। বাট এটা কেউই দিবে না। ঠিক আছে, এই এত মাথা খারাপ কারোই হয় নাই, কারণ এখানে এত সুন্দর সুন্দর প্রশ্ন রেখে কেউই সব দিবে না। এই জন্য এই চ্যাপ্টারে ছবি লাগবে না। তো একটা চমৎকার একটা চ্যাপ্টার, ছবি নেই, তোমাদের জন্য অনেকের ভালো। যারা ছবি আঁকতে ভালো পারো না তাদের জন্য তো মহা খুশি সংবাদ। ওকে, একজন বলছে আমাদের কলেজে কঙ্কাল আঁকতে দিছে। এই যে বললাম, এগুলো হচ্ছে উল্টাপাল্টা পাগলাটে টাইপ প্রশ্ন, যে তোমাদেরকে আটকাইতে চাচ্ছে, তারা পারতেছে না, এই জন্য কঙ্কালের ছবি আঁকতে দিছে। তুমি আমাকে বলো, কঙ্কাল মানে আমরা কি বলে, আরে চলন অঙ্গ চালনা, হ্যাঁ, এই চ্যাপ্টারটা, এই যে কঙ্কালের যে চ্যাপ্টারটা চলন অঙ্গ চালনা, এখানে তুমি বলো, এখানে ছবি আঁকার থেকেও আরও ইম্পর্টেন্ট জিনিস কি আছে বলো? আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তোমাকে এখানে হচ্ছে হৃৎপেশির গঠন এগুলো দিতে পারে, বা পেশির ছবি আঁকতে দিতে পারে। হ্যাঁ, এটা ট্রু, পেশির ছবি আঁকতে দিতে পারে। তোমাকে হচ্ছে ফিমারের ছবি তোমাকে আঁকতে দিতে পারে, ফিমারের ছবি তোমাদেরকে আঁকতে দিতে পারে। আমি কিন্তু তোমাদেরকে একে দেখাইছি, দেখবা ফিমারের ছবি একে দেখাইছি, হিউমেরাসের ছবি একে দেখাইছি, এইগুলোর চিত্র সহ গঠন দিতে পারে। কিন্তু এখন যদি বলে আস্ত একটা কঙ্কালের ছবি একে হাড্ডিগুলা দেখাও, এটা একবারে অ্যাবসার্ড প্রশ্ন। ইচ্ছা করে তোমাদেরকে আটকানোর জন্য প্রশ্ন করছে, এগুলো জীবনও আসবে না। ঠিক আছে, ইচ্ছা করে কঙ্কালের আস্ত কঙ্কালের ছবি কোনোদিনই আসে না। হ্যাঁ, হাড্ডি 2-একটা আসতে পারে, হিউমেরাসের ছবি আসতে পারে, ফিমারের ছবি আসতে পারে, পেশির 2-একটা ছবি আসতে পারে। তারপরে আমি তোমাদেরকে তরুণাস্থির ছবিও কিন্তু একে একে দেখাইছি, এগুলো আসতে পারে, যেগুলো আঁকার মতো সবই আমি দেখাইছি। এখন যদি কেউ আস্ত কঙ্কালের ছবি দেওয়া বলে, বা মাথার খুলি দিয়ে যদি বলে মাথার খুলির ছবি আঁকো, এটা কোনো প্রশ্নই না। এটা ইচ্ছা করে মানে ফাইজলামি করতেছে তোমাদের সাথে, বুঝছো, আটকানোর জন্য। তো এগুলো নিয়ে আর টেনশন করার কিছু নাই। 1-2টা প্রশ্ন থাকবেই, খুবই মাথার উপর দেওয়া যাবে। যেমন একটা কথা বলি, মজার জিনিস মনে পড়ছে, 2018 সালে এইচএসসি পরীক্ষায় ফিজিক্সের একটা প্রশ্ন ছিল, দেখো বোর্ড পরীক্ষা, যেটা হচ্ছে নুরুল ইসলাম নাহিদ, ওই যে আগের যে শিক্ষামন্ত্রী ছিলেন, উনার শেষ মানে উনার আমলের শেষ পরীক্ষা ছিল, পাবলিক পরীক্ষা ছিল। তারপরে তো দীপুমণি আসলেন আর কি, যাই হোক। তো উনার আমলের শেষ পরীক্ষা ছিল এইচএসসি, 18 সালের এইচএসসি পরীক্ষা। ওইটার একটা বোর্ড প্রশ্ন, এবং 18 সালে কিন্তু সারা বাংলাদেশে এক প্রশ্নে পরীক্ষা হয়েছে, বা সারা বাংলাদেশে 2টা প্রশ্নে পরীক্ষা হয়েছে। 4টা বা 5টা বোর্ডে এক প্রশ্ন, বাকি 4-5টা বোর্ডে আরেক প্রশ্ন, মানে মোটামুটি 4-5 মানে সারা বাংলাদেশে একই প্রশ্নে পরীক্ষা হয়েছে বলতে পারো 18 সালে। আমার মতো ওইটাই ভালো, কারণ এই যে প্রত্যেক বছরই এক এক বোর্ডে কঠিন, এক এক বোর্ডে সহজ করে, থেকে বেটার হচ্ছে সারা বাংলাদেশে এক প্রশ্নে পরীক্ষা। দ্যাটস ইট। তাইলে আর কোনো হাউমাউ কাউ কিছু থাকবে না। কঠিন হলে সবারই কঠিন, সহজ হলে সবারই সহজ। যাই হোক, তো 18 সালে সারা বাংলাদেশে হচ্ছে এক প্রশ্নে পরীক্ষা হয়েছিল। ওই বছর ফিজিক্স ফার্স্ট পেপারে মনে হয় নাকি সেকেন্ড পেপার, আমার মনেও নাই আসলে। আমি ফিজিক্স অনেকদিন ধরে পড়াই না, এইচএসসি লেভেলে তো ফিজিক্স পড়াই না, মিডি ফিজিক্স পড়াই, ওটা তো অন্য হিসাব। তো ফিজিক্স 18 সালে এমন একটা প্রশ্ন আসছিল, যেই প্রশ্নটা টেস্ট পেপারে, যেটা তোমরা এখনও পাবা, কারণ তোমরা তো অনেকে টেস্ট পেপারের সলভ কিনো, ওই সলভেও দেখবা পাঞ্জেরি গাইডের সলভে নাকি লেকচার সিরিজের যে গাইডগুলা, মানে টেস্ট পেপারের সলভে
টেস্ট পেপারে সলভই ওইটা হচ্ছে 1.5 পৃষ্ঠা, বুঝো, একটা আস্ত টেস্ট পেপার মনে করে যে আমাদের বইয়ের মতো, এই যে তোমাদের বায়োলজি বই, হ্যাঁ, এই যে এরকম বইয়ের মতো একটা টেস্ট পেপার, এটা 1.5 পৃষ্ঠা, সলভ হচ্ছে 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা নাকি 2.5 পৃষ্ঠা সলভ, তাহলে বুঝো এটা বোর্ডে আসছে। তো এইটা কেমনে স্টুডেন্টরা পারবে? এরকম একটা দুইটা পাগলাটে প্রশ্ন চলে আসে, এগুলো স্কিপ, এইগুলো নিয়ে ভাই চিন্তা করলে তুমি আগাইতে পারবা না। নর্মাল জিনিস নিয়ে আগাও, তোমার 95 থেকে 99%ই একটা লেভেল পর্যন্ত প্রশ্ন হবে, 5% সবসময় ধরে রাখবা উল্টাপাল্টা প্রশ্ন। যেমন কিছুদিন আগে দেখলাম একটা অটো রিক্সাতে হচ্ছে কি জানি সার্কিট দিয়ে দিছে, এটা সলভ করতে বলতেছে অনেক জায়গায়, দেখে আমাদের গ্রুপে একজন শেয়ার করছে যে পারলে এটার সার্কিট সলভ করেন, বুঝছো? অটো রিক্সা দেখছো মনে হয় তোমরা, অটো রিক্সার মধ্যে সার্কিট দিয়ে দিছে, এইগুলো বুঝতেই পারতো, ইচ্ছা করে প্রশ্ন, এরকম প্রশ্ন একটা দুটা থাকবে, এইগুলো না পারলেও সমস্যা নেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, একজন বলছে, অঙ্কন বলছে, এই যে এটা, হ্যাঁ অঙ্কন বলো বলো কি প্রশ্ন আছে। যাই হোক, ওই দেখো ফিজিক্সের একটা সলভ আছে 1.5 থেকে 2.5 পৃষ্ঠা মনে হয়, 2.5 বা 1.5 পৃষ্ঠা, মানে টেস্ট পেপারের 2.5 থেকে 1.5 পৃষ্ঠা। তাহলে বুঝোটা খাতায় লিখতে তোমার কয় পৃষ্ঠা লাগবে? একটা গ নম্বর বা ঘ নম্বরের একটা অঙ্ক ফিজিক্সে আসছিল। ও আচ্ছা, একজন বলছে ভাইয়া প্যারেন্টাল জেনারেশনটা তো বললেন না। প্যারেন্টাল জেনারেশন বলছি তো, ওই যে একবারে প্রথমে বললাম না, এই যে একটু আগে তো বললাম, একবারে প্রথমে কোনটা বললাম, ওই যে প্যারেন্টাল বা P1, এই যে একবারে প্রথমে যে মটরশুঁটি দুইটা গাছ নিয়ে তিনি বাবা, মানে একটাকে বাবা আর একটাকে মা, মানে প্রথমেই কি করছে, একটা লম্বা মটরশুঁটি গাছকে মেন্ডেল হচ্ছে বাবা, আর একটা খাটো মটরশুঁটি গাছকে মাথা হিসেবে ধরে নিয়ে তাদের মধ্যে সংকরায়ন করছে। তাহলে একবারে প্রথমে যেই দুইটা গাছকে পিতামাতা হিসেবে ধরে নিয়ে সংকরায়ন করছে, সেই প্রথম দুইটা গাছকে বলা হয় প্যারেন্ট, সেখান থেকে আসছে প্যারেন্টাল জেনারেশন বা P1। ঠিক আছে, এটাই আর কি, বুঝছো? ওকে, এখন বলছো উপরের কোশ্চেন বলছো, ঠিক আছে। উত্তরাধিকার বলতে আসলে তার গবেষণা এবং সেই গবেষণা থেকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আবার একটু কষ্ট করে বলো, হ্যাঁ। আসলে কমেন্টগুলো একটু ঝামেলা, ফেসবুকে দেখাই যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই চ্যাপ্টারে আজমল স্যারের বইতে অনেক লাইন দেওয়া, মানে অনেক অগোছালো লাইন লেখা, এখন বুঝবো কি অনেক ইনফরমেশন দেওয়া, কোন লাইন স্কিপ করতে হবে? আচ্ছা, স্কিপ করতে হবে, এখন স্কিপের কেন চিন্তা, এখন একবার করে পড়ো, মাঝখানে অনেক কিছু আছে, এটা আমরাও জানি, সেটা আমি বলবো তো একটা ক্লাসেও বলবো। যেমন হচ্ছে ক্রোমোজোম তত্ত্ব, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব আমরা বলি নাই তো, এটা হচ্ছে প্রথম সূত্র পড়ানোর পরে বলবো, এরকম কিছু লাইন আছে, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব থিওরি আছে এগুলা, ঠিক আছে। আর একটু অগোছালো, উনি অনেক ইতিহাসও লেখছে, এটা ট্রু, কিছু ইতিহাসের জিনিস লেখছে, যে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করে কেন মেন্ডেল সফল হয়েছে, এগুলো ইতিহাস আর কি, এটা একবার রিডিং দিবা, এগুলো তত ইম্পর্টেন্ট জিনিস না, বুঝতেই পারতেছো। এটা পরীক্ষায় তোমার এত ইম্পর্টেন্ট প্রশ্নের ভিড়ে মটরশুঁটি গাছ নিয়ে কেন তিনি সফল হয়েছেন, এটা একবার জাস্ট দেখবা, একবার দেখলেই বুঝবা। এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, কিছু থাকে না যে একবার পড়লেই বোঝা যায়। মটরশুঁটির গাছ যে বলে দিছে 1 বর্ষজীবী, দ্রুত রেজাল্ট পাওয়া যায়, তারপরে হচ্ছে আয়ুষ্কাল অনেক কম, এই জন্য দ্রুত রেজাল্ট আসে, স্বপরাগায়ন হয়, চাইলে তুমি পরপরাগায়ন করতে পারবা, বংশধরগুলো সবাই উর্বর হয়, ফলে নতুন যে বংশধর তৈরি হচ্ছে এরা সবাই পরবর্তী বংশধর তৈরি করতে পারে, এগুলো হচ্ছে সুবিধা আর কি। ঠিক আছে, হ্যাঁ, ওকে, তাহলে থাকো সবাই। তাহলে হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপে শুভ্রতা একাডেমিক বায়োলজি হ্যাশট্যাগ দিয়ে নোট জমা দিও ইনশাল্লাহ। আজকে এবং আগামীকালের নোট যে দিবা তাদের মধ্যে একজনকে হচ্ছে আমরা 50 টাকা হচ্ছে রিচার্জ করব ইনবক্সে নক দিয়ে, ঠিক আছে। সো রেডি থাইকো, ভালো নোট জমা দিলে আশায় থাইকো বা বসে থাইকো যে ইনশাল্লাহ হচ্ছে একটা নক দিয়ে 50 টাকা হচ্ছে রিচার্জ পাবা, ঠিক আছে। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম।